হ্যালো। আজকে আমার লাইভে আসতে অনেক দেরি হয়ে গেছে। যাক আমি শুরু করে দিই। অনেকে হয়তো ভাবছেন যে ক্লাস হবে না, অনেকে চলে গেছেন। যাক লাইভে একটু ডিস্টার্ব হচ্ছিলো ঢুকতে। তো যাই হোক, আজকে আমি বলেছিলাম যে যে সিপিআর উপর আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা আজকের আলোচনা হবে। যে এর আগে আমরা সিপিআর উপর একটা আলোচনা করেছিলাম, সেটার থেকে একটু ব্যতিক্রম, ভিন্ন। অবশ্যই প্রত্যেকটা আলোচনায় ভিন্ন হবে, এটা একটু ভিন্নধর্মী। তো আমার ধারণা যে আজকের এই আলোচনার পরে আমরা সিপিআরকে আমাদের চেম্বারে খুব ইজি ওয়েতে প্র্যাকটিস করতে পারবো এবং প্রচুর সিপিআর রোগী পেয়ে যাব। কারণ সিপিআর তো আসলে একটা ক্লাসিক্যাল মেডিসিন এবং খুব ইউজিং মেডিসিন। আমাদের এই আমাদের বাংলাদেশের পেশেন্টদের ক্ষেত্রে সিপিআর খুব কার্যকরী একটা মেডিসিন। সেই প্রসঙ্গ টু দ্য পয়েন্ট আমি সব বিষয়ে চেষ্টা করব টাইম অল্প সময়ের মধ্যে কাভারিং করার জন্য। তো মেনলি কথা হলো যে আমি আগেও বলেছি শুরুতেই, যেটা প্রথম যে কথাটা কেস টেকিং নিয়ে আলোচনা করি, সেটা হলো যে মূলত আমরা কখনোই পেশেন্ট চেম্বারে ঢোকার সাথে সাথে কোনো ইনফরমেশন পেশেন্ট থেকে আমরা কোনো ইনফরমেশন পেশেন্ট কাছে আমরা জিজ্ঞেস করবো না। এটা হলো ফার্স্ট। এটা বারবার বলছি এই জন্য যে এক জিনিস অনেকবার বললে মনের মধ্যে এটা একদম শক্তিশালীভাবে আমরা গেঁথে যাই। যে পেশেন্ট আসলো, বলেন আপনার নাম কি, বাড়ি কই, থাকেন কোথায়, মোবাইল নম্বর, ঠিকানা, এগুলো একদম ছেড়ে দেবেন। কোনো কিছু ইনফরমেশন নেওয়া যাবে না পেশেন্টকে। যদি পেশেন্ট বসে শুরু করলো তো ভালো, আর নাহলে বলো যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অর্থাৎ আমি আপনার জন্য কি করতে পারি। যখন আপনি বলবেন কোনো লোককে আপনার জন্য আমি কি করতে পারি, তাই লোকটা কত খুশি হবে আপনি জানেন। মাস্ট সে আপনার জন্য অনেক অনেক বলবে যে না, এনার কাছে আমি সব কাছে খুলে বলতে পারি। এরপরে আপনি অ্যাড্রেস, নাম, ঠিকানার জন্য সামনে একটা জায়গা খালি রাখতে পারেন, অথবা আপনার কেস টেকিংয়ের পিছনে রাখতে পারেন। অতএব কোনোভাবে ইন্টারপ্রিটেশন করা যাবে না, কোনোভাবে কোনো কোশ্চেনিং করে পেশেন্টের মূল জায়গার থেকে বিগড়ে দেওয়া যাবে না। সে যেখান থেকে শুরু করে সেদিকে আমাদেরকে নজর দেয়, এবং ওই 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড এই জায়গাটাই হলো কেস টেকিংয়ের মূল সেন্টার। ওখান থেকে আমাদের মেডিসিনের একটা গ্রোথ ধারণা নিয়ে নিতে হবে। যেটা বলতেছিলাম সিপিআর আমি বলছিলাম যে বর্তমান কোভিড-19-এর সাথে সিপিআর একটা সম্পর্ক তৈরি হবে সাইকোলজিক্যাল প্রবলেম কারণে। এটা শেষ পর্যন্ত ওয়েট করেন, আপনারা বুঝতে পারবেন। সিপিআর আমরা গত একটা ক্লাসে বলেছিলাম যে সিপিআর সাধারণত তার প্রয়োজন থাকে, ইচ্ছা থাকে, কিন্তু এই প্রয়োজন সে পূরণ করে না। কেন? তার ফ্যামিলির জন্য। সে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মেডিসিন। টোটাল তার জীবনটা ফ্যামিলিকে সেন্টার করে ঘুরে। এবং অনেক মানুষ দেখবেন যে বিশেষ করে আমাদের ফিমেল পার্সনের ক্ষেত্রে তারা অনেক স্যাক্রিফাইস করে তাদের পরিবারের জন্য। এই জন্যই স্যাক্রিফাইস করে যে তার ইচ্ছা থাকে অনেক কিছু অর্জন করা, কোথাও বেড়াতে যাওয়া, খাবার, ঘোরা, সব কিছুই কোনো কিছু অ্যাচিভ করার জন্য তার মনের মধ্যে চিন্তা জাগে, কিন্তু বাট সে সেটা করে না। এই জন্যই করে না যে তাহলে তাদের পরিবারের নর্মাল লাইফে হ্যাম্পার হবে। যাক, ওই প্রসঙ্গে আর আমি যাচ্ছি না, নিউ আইডিয়া নিয়ে আলোচনা করতেছি। কেসটা এই 27 ইয়ার্স ওমেন, লেডি পেশেন্ট, প্রপার ড্রেস আপ নিয়ে এসে আপনার কাছে এসেছে। সিপিআর আসলে আমাদের ম্যাথমেটিক্যাল যেখানে সিপিআর যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা সিপিআর লাস্ট পার্ট। সিপিআর প্রথমে কীভাবে সে সিপিআর তৈরি হয়, একটা মরবাইড কন্ডিশনে যায়, তার আগের পার্টটা কী, এই প্রাইমারি স্টেজ সম্বন্ধে কোনো ম্যাথমেটিকে কোনো বিস্তারিত লেখা নেই। একেবারে লাস্ট পার্ট আছে অ্যাভারশন টু হাজব্যান্ড, ইনডিফারেন্স, লাস্ট পার্টে যে যখন সিপিআর মধ্যে তৈরি হয় সেই অবস্থাটা ম্যাথমেটিকের মধ্যে তুলে ধরা হয়েছে। কিন্তু প্রাইমারি লেভেলে প্রচুর সিপিআর আমাদের কাছে আসে। লাস্ট পার্টের সিপিআর আমরা খুব কম পাই, আমরা চিনতে পারি না লাস্ট পার্টের সিপিআর, এবং খুব কম পাই। কিন্তু প্রাইমারি লেভেলে যে সিপিআর যেটা থাকে সেটা ম্যাথমেটিকে মিস করে গেছে যে কোনো কারণেই, হয়তো কিছু ম্যাথমেটিকের মধ্যে খুব অল্প লেখা আছে। এই যে প্রাইমারি লেভেলের সিপিআর নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটা কেমন হবে আমরা লাস্ট স্টেজেও কিছু 2-1 লাইন আমরা বলবো শেষের দিকে। তো এই ভদ্রমহিলার মেইন প্রবলেম হলো জয়েন্ট পেইন, রিউমেটিজম এবং তার ইউরিক অ্যাসিডের বাড়তি। তো জানেন আপনারা, জয়েন্ট পেইন হলে ইউরিক অ্যাসিড বাড়ে, সাধারণত ডায়াগনোসিস করে পাওয়া যায়। রুগী তার রোগ সম্বন্ধে বলে, চিকিৎসা সম্বন্ধে বলে, সব কিছু সে ডাক্তারের কাছে বলতেছে। তো এটা কবে থেকে শুরু হলো? এটা 4 মাস যাবত তার সমস্যা শুরু হয়েছে।
তার বিয়ের বয়স 4 বছর, 1.5 বছরের 2.5 বছরের একটা বাচ্চা আছে, ঠিক আছে। তো জিজ্ঞেস করা হয় হাজব্যান্ড কী করে। এই যে সিপিআর মেইন প্রবলেম হলো পরিবার নিয়ে, কী ধরনের পরিবারে কী ধরনের সমস্যা হচ্ছে পয়েন্ট আউট করে রাখেন। এখন শেষ পর্যন্ত আলোচনায় এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। সিপিআর মূল সেন্টারে বসে আছে আপনার পুয়ারনেস, ডিলিশন পুয়ার হি ইজ, মানে প্রেজেন্ট কন্ডিশনে সে পুয়ার ফিল করে। এটা অনেক মেডিসিন আছে, কিন্তু এর প্রধান মেডিসিন হলো সিপিআর। অন্যান্য মেডিসিনগুলো অবজেক্টিভ সিমটম হিসাবে আসবে, আর সিপিআর সাবজেক্টিভ এবং কোর সিমটম হিসাবে এটা আসবে, কোর রুব্রিক হিসাবে আসবে। সিপিআর পুয়ারনেস, তার লাইফটা বড় হ্যাসেল হয়ে যায় এই পুয়ারনেসের কারণে। এই পুয়ারনেস তার জীবনটাকে একবার তছনছ করে দেয় সিপিআরকে। তাহলে বুঝেন আমাদের মতো সমাজ ব্যবস্থায় সিপিআর কত প্রয়োজন। আমরা ম্যাথমেটিকে দেখি যে ওয়াশার ওমেন, সিপিআর কথা লিখতে গিয়ে ওয়াশার ওমেন লিখে দিয়ে ছেড়ে দিয়েছে। এখন ভাবেন আমরা ওয়াশার ওমেনের জন্য আপনি কয়জন সিপিআর ব্যবহার করতে পারবেন, কোথায় ওয়াশার ওমেন খুঁজবেন। তবে হ্যাঁ, শুধু ওয়াশার ওমেন মানে ধুপি এমন হতে হবে এমন কোনো কথা নেই। যে সকল মহিলারা বাসায় কাজ করে তাদের ক্ষেত্রে সিপিআর হতে পারে, তারাও ওয়াশার ওমেন। বাট আরটু গভীরে গিয়ে আপনি ভাবতে অসুবিধাটা কী, চিন্তার জগৎটাকে আরও প্রশস্ত করে দেন, দরজাটা খুলে দেন। যে সকল মানুষ মহিলারা অভাবের তাড়নায় কাজ করে, মহিলারা সাধারণত মানে খুব নিডি কাজ কখন করে, যখন তাদের সচ্ছলতা থাকে না। এই টাইপের মানুষগুলোকে ওয়াশার ওমেন হিসেবে আপনি ভাবেন। নামটা ওয়াশার ওমেন, এটা একটা হেডলাইন, কিন্তু এর যে ডেফিনিশন, এর ডেফিনিশন অনেক বড়। এই ডেফিনিশনটা হলো এরকম: হাজব্যান্ডের যে আয় রোজগার, হাজব্যান্ডের যে আয়, সেটা দিয়ে কোনোভাবেই সংসার চলে না। তার জন্য এই ফিমেল পার্সনকে কোনো না কোনোভাবে কোনো কাজের সাথে জড়িত হতে হয়। যেহেতু কাজটা সে অনেক বড়, কোনো প্রফেশনের সাথে সে সংযুক্ত হতে পারে না, সে নর্মাল কাজ করে, গায়ে গতরে খাটা কাজ করে। এটাই হলো ওয়াশার ওমেন। আমরা কেসটাকে নিয়ে আলোচনা শুরু করি। 4 বছর হলো তার বিয়ে হয়েছে, 2.5 বছরে তার একটা বাচ্চা আছে। জিজ্ঞেস করা হয় হাজব্যান্ড কী করে, বলে হাজব্যান্ড বিজনেস করে। কী বিজনেস করে? সাধারণ বিজনেস, হয়তো সিগারেট, পান সিগারেট বিক্রি করে, এরকম কিছু ছোটোখাটো একটা বিজনেস। তা আপনি জিজ্ঞেস করলেন আর কি বলেন আপনার সম্বন্ধে, আপনার পরিবার সম্বন্ধে বলেন। বললো যে আমার হাজব্যান্ড অনেক কিছু করেছে, বিভিন্ন জায়গায় দারোয়ানের চাকরি, এই চাকরি, পিয়নের চাকরি করে তেমন কিছু করতে পারেনি, পরে নিজে একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে বসেছে। রোগ নিয়ে কী চিন্তা হয়, ভাবনা হয়, এগুলো কিন্তু কেস টেকনিকের করছে। বলে যে অনেক চিন্তা হয় ব্যথা নিয়ে। কী চিন্তা হয় যে এটা অনেক ভাবি। কি ভাবেন? সিপিআর একটা হাসি আছে, এই হাসিটা যদি একবার বুঝে যান তাহলে সিপি আপনার মিস হবে না। সিপিআর যখন তার কোনো দুঃখের কথা, তার কোনো উইকনেস বলে, তখন একটা স্মাইল দেয়। এই স্মাইলটা হলো একটা হেল্পলেসনেসের স্মাইল, একটা জয়লেসের একটা স্মাইল। একটা কী বলবো, সংসার চলছে আর কি, কীভাবে কাজ করেন এই দিয়ে কাজ করছে, আমার তো আর কেউ নাই সংসারে আমাকে হেল্প করার, এই কাজ করতে হয় ব্যথা নিয়ে। যখনই কোনো তার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, তার নেগেটিভ কোনো বিষয় নিয়ে কথা বলে, তখন একটা স্মাইল, একটা দুঃখের স্মাইল। তার স্মাইল অনেক ধরনের হয়, মানে হাসির ভিতরে একটা দুঃখের হাসি থাকে, এটাকে আমরা বলি এমব্রেসমেন্ট হাসি। অর্থাৎ আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন, আমি এই কোশ্চেনের উত্তর কীভাবে দিই, এই জন্য নিজের কাছে খারাপ লাগে। তখন নিজেকে একটা স্মাইল দিকে এটাকে অনেকটা ইজি ওয়েতে আপনার কাছে এটা আমি প্রকাশ করতে চাই। আসলে এটা ইজি ওয়ে না, এটা অনেক ডিপ লেভেলের, এটা হার্ড লেভেল থেকে সে বলতেছে। এটা স্যাডনেস, দুঃখ, অসহায়ত্বর অবস্থায়, হাজব্যান্ডের ইনকাম কম, সংসারে চাল আনতে নুন ফুরিয়ে যায়, নুন আনতে চাল ফুরিয়ে যায়,
সংসার সবসময় টানাটানি থাকে, আরও অনেক ঘটনা আছে। ফ্যামিলিতে কে কে আছে? এই যে স্মাইল, যখন একটা মানুষ তার উইকনেস বলার সময় স্মাইল দেয়, এই এমব্রেসমেন্টের মধ্যে বিভিন্ন জনের স্মাইল বিভিন্ন রকম, লাইকোপোডিয়াম একরকম স্মাইল দেয়, সেও এমব্রেসমেন্টের মধ্যে আছে। সিপিআর স্মাইল আরেক রকম দেয়। এরপরে বলেন যে পরিবারে কে কে আছে। দেখেন, পরিবারে কে কে আছে এটা বলার মধ্যে কিন্তু মেডিসিনের একটা জায়গা, তার অবস্থান আপনি তৈরি করতে পারেন। বলে কি বলে, আমার শ্বশুর, আমার শাশুড়ি নেই, মারা গেছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি। সিরিয়ালটা দেখেন, আমার অবস্থান কোথায়? সবার নিচে, মানে আই এম নেগলেক্টেড পারসন। আমি 1, 2, 3, 4 একদম লাস্ট পর্যায়ে আছে, আমার উপরে অবস্থান না। পেশেন্ট নিজেকে এমন একটা সিচুয়েশন তৈরি করছে, নিজেকে অবস্থান, এগুলো হলো অবজার্ভিং। পেশেন্ট যা বলবে এখান থেকে আপনাকে ড্রাগে যেতে হবে, নাহলে সারা জীবন ক্যালকুলেটিং ম্যাথমেটিক্স করে হোমিওপ্যাথি হবে না। হোমিওপ্যাথি পেশেন্টের সাথে আপনি, পেশেন্ট মনে করতেছে আপনি তার সাথে গল্প করতেছে। আমার কাছে অনেক রুগী আসে, তাদের সাথে আজে বাজে গল্প করিয়ে ও ভাবে যে কী ব্যাপার, আসলাম রোগের কথা বলতে, অনেক কিছু, মানে একটা দেশ দুনিয়া, প্রত্যেকটা মানুষের একটা ওপিনিয়ন তৈরি হয়ে যায় তার জায়গা থেকে। আপনি তাকে ম্যানকে আপনি চিনে ফেলবেন, ম্যানটা কেমন, পার্সনকে আপনি চিনে ফেলবেন, পার্সোনালিটিকে আপনি বুঝে ফেলবেন ইজি হয়েছে। থাক, আরও শেষ পর্যন্ত থাকেন, ভালো লাগবে। তাহলে পেশেন্ট যখন বলল, প্রথম তার অনার করলো কাকে, তার শ্বশুরকে, তাকে ফার্স্টে রাখলো, দ্বিতীয় তার হাজব্যান্ডে রাখলো, তৃতীয়তে তার সনকে রাখলো, চতুর্থতে রাখলো সে নিজেকে। এই যে লাস্ট, এই লাস্ট হলো নেগলেক্টিং। সে মনে করে যে আমি একটা খড়কুটের মতো, এই পরিবারের জন্য আমার কাজ করার জন্য আমি এসেছি, দিস ইজ দ্য ড্যান্সিং। ডিউটি ওরিয়েন্টেড, রেসপন্সিবিলিটি ওরিয়েন্টেড, কেয়ারিং ওরিয়েন্টেড পেশেন্ট হলো সিপিআর। যখন সে এক্সপ্রেস করে মাইল্ড, জেন্টেল, অ্যাফেকশনেট, একটা জেন্টেল মানুষ আপনি পাবেন, একটা হাসির মধ্যে একটা দুঃখ ভাব, কষ্টের ভাব, কারো কাছে চাইতেও পারতেছে না, বলতেও পারতেছে না, কিন্তু কষ্ট পাচ্ছে, এটা তার ফেসের মধ্যে প্রকাশ হবে, তার চোখের মধ্যে প্রকাশ হবে, তার হাসির মধ্যে প্রকাশ হবে। এখানে সাধারণত ডোমেস্টিক এরিয়াতে শাশুড়ি থাকলে অথবা ননদ থাকলে মহিলারা বেশি অসুস্থ হয়। কেন অসুস্থ হয়? তাদের সাথে সবসময় লেগেই থাকে। এখানে মাদার ইন ল অ্যাবসেন্ট, তারপরেও এই পেশেন্ট প্রচণ্ডভাবে অসুস্থ। সিপিআর তার পরিবারের জন্য সে কাজ করে। এত ব্যথার মধ্যে কিভাবে পরিবারের জন্য ম্যানেজ করেন? আমি ম্যানেজ করে নেই। পরিবার কাজ করতেই হবে, তাদের কেয়ারিং করতে হবে, তাদের জন্য রান্নাবান্না করতে হবে। তো আপনার পরিবারের লোকদেরকে সাথে এগুলো বিষয় শেয়ার করেন? বলে না, আমি আমার বাবা মাকে কখনোই এগুলো জানাই না। কেন? তাদেরকে যদি জানাই যে আমি অনেক কষ্টে আছি, আমার হাজব্যান্ডের ইনকাম কম, আমার হাজব্যান্ড আমার প্রতি অনেক টর্চারিং করে, সবসময় ডোমিনেট করে, এই বিষয়গুলো যদি আমার ফাদার মাদারকে জানাই, তাহলে তারা কি হবে? কষ্ট পাবে। দিস ইজ দ্য কেয়ারিং পার্ট, দিস ইজ দ্য সিপিআর কেয়ারিং পার্ট। আমরা গত ক্লাসে বলছিলাম যে সিপিআর ইগনিশিয়ার মধ্যে প্রায় প্যারালাল চলে। সিপিআর তার প্রয়োজনের কথা বলবে, কিন্তু সে যে করতে পারতেছে না, হেল্পলেসনেস কন্ডিশন, সেটা বোঝাতে চেষ্টা করবে। ইগনিশিয়া কখনো বলবেই না। ইগনিশিয়া চায় অন্যরা তার জরুরত বুঝো, আর সিপিআর বলে না পুয়ারনেসের কারণে। আমার প্রয়োজন বলে লাভটা কি? অ্যাফোর্ড করার তো সমস্যা, সম্ভব না অ্যাফোর্ড করা কোনো। সিপিআর এই জন্য বলে না যে আমাকে ডাক্তার দেখাতে, আমার হাজব্যান্ডকে বলে লাভটা কি? হাজব্যান্ড কোত্থেকে টাকা দেবে? সংসারের খাওয়ার রান্নায় তো আয়ের যে ইনকাম হয়, এটা দিতে সংসারের খরচই চলছে না। বাট ইগনিশিয়া মনে করে যে আমি এদের জন্য এত কিছু বলে আমি কেন বলবো? ওরা বুঝুক আমি অসুস্থ, আমাকে অ্যাকনলেজমেন্ট দিক, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কারণ তারা চিন্তা করবে, এই জন্য বাবা মার সাথে শেয়ার করে না। আমার এক আত্মীয় রিউমেটিজমে ভুগে বিছানায় পড়ে গেছে, আমার কিছু হলে আমার বাচ্চাদের কী হবে? এখানে অ্যাংজাইটি আরেকটা পয়েন্ট, সিপিআর আরেকটা পয়েন্ট। সে তার বাচ্চাদের নিয়ে অনেক ভাবে, পরিবারকে নিয়ে ভাবে,
আমরা বলছি সিপিআর আরেকটা পয়েন্ট আসলো এখানে, ডিউরিং সিক পার্সনের যে রিয়াকশান, এটা আমাদেরকে দেখতে হবে। হাজব্যান্ড বিভিন্ন জব করে, সুবিধা করতে পারে না, তাই কিছুদিন হলো বিজনেস শুরু করে। সে চিন্তা করে পরিবারের দৈনন্দিন উপার্জন কোথার থেকে আসবে। হ্যান্ড টু মাউথ কন্ডিশন, এখান থেকে তার অসুস্থতা শুরু হয়। ডোমেস্টিক লেভেল থেকে তার অসুস্থতা শুরু হয়, অর্থাৎ ডোমেস্টিকে তার টাকা পয়সার সমস্যা। তাহলে আমরা এখানে কি দেখলাম, সিপিআর পরিবারের জন্য যে যোগান, অর্থনৈতিক যোগান দরকার, সেটা সবসময় ঘাটতি থাকে। দ্বিতীয় হলো হাজব্যান্ডের একটা ডোমিনেশন সবসময় থাকে। তৃতীয় হলো বাচ্চাদের নিয়ে সে চিন্তা করে কীভাবে সংসারটা চলবে। এবং চতুর্থ হলো সে সংসারের জন্য জান দিয়ে খাটে, অল্প আয়ের ভিতরে, অল্প টাকার ভিতরে এই পুরো সংসারটাকে কীভাবে সে মেনটেন করবে, এটার জন্য সে চেষ্টা করে। এই জন্য দেখবেন সিপিআর মধ্যে সব ডোমেস্টিক লেভেলের রুব্রিক, কেয়ারফুল অফ ডোমেস্টিক, তারপরে কেয়ারফুল অফ ডোমেস্টিক রুব্রিকগুলো, অ্যাংজাইটি হাউস হোল্ড ম্যাটার, স্যাডনেস ডোমেস্টিক ম্যাটার, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, ডিউটি টু মাচ সেন্স অফ ডিউটি, রেসপন্সিবিলিটি, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স। মানে হাউস হোল্ড এবং ডোমেস্টিক, এটা হলো তার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমরা এ পর্যন্ত এটা দেখলাম। এরপর আরেকটা কেসে আসি, সেটা মানে মিডিল এজের মহিলা। রুব্রিক নিয়ে আমরা পরে, রুব্রিকের মধ্যে এখন ঢুকে গেলে সময় আমাদের লস হয়ে যাবে। শেষের দিকে যত সময় পাবো ওইটা শুধু রুব্রিক ডিসকাস করবো আমরা। এখন আমরা থিম বোঝার চেষ্টা করি, যাতে থিম বুঝার জন্য একটা কেসকে আমরা আমাদের প্র্যাকটিসে দাঁড় করাই দিতে পারি। সেটা আমরা এই কেস থেকে কয়েকটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। সিপিআর অ্যাংজাইটি থাকে কাদেরকে নিয়ে, পরিবারের লোকদের নিয়ে, চিলড্রেনদেরকে নিয়ে, তাদের কিভাবে এডুকেশন দিবে, তাদের যে প্রতিদিনের যে ব্রেড অ্যান্ড বাটার ডোমেস্টিক বিষয়, এগুলো কিভাবে করবে, এবং এদের প্রত্যেকের জন্য কেয়ার করে। আমি এর আগেও সিপিআর বলেছিলাম, সিপিআর পরিবারের 3 জন মেম্বার বা 4 জন মেম্বার থেকে 4 জন যদি 4 রকমের মনে করেন খাবার চুজ করে, 4 জনের 4 রকমের সব রান্না সে করবে। এটা অন্য কোনো মেডিসিন করবে না, সিপিআই করবে। সিপিআই সবসময় 5টা রুটি রাখলে, বানানোর প্রয়োজন হলে 10টা রুটি বানাবে, কেন যদি কেউ একটা অতিরিক্ত চায় কোত্থেকে দিবে। এইভাবে সিপিআর তার ডোমেস্টিকের জন্য প্রচুর পরিমাণে অ্যাফোর্ট দিয়ে, যে জন্য সে দোপা হয়ে যায়, এই জন্য সে ওয়ার্ন আউট হয়ে যায়। কেন আস্তে আস্তে সে ক্ষয় হইতে থাকে, প্রয়োজনে সে বেশি পরিশ্রম করে, নিজে লাস্টে রাখে নিজেকে। কেন সবার খাওয়ার শেষ হলে যতটুকু বাঁচবে, অথচ সে বেশি পরিশ্রম করে কিন্তু কনজিউম করে সবচেয়ে কম, যার কারণে নিজেকে 1, 2, 3, 4 লাস্ট লেভেলে রাখছে, নিজেই রেখেছে, ওরা রাখেনি, নিজে রেখেছে। সে মনে করে যে আমার অবস্থান চল, আমি ওদের পরে আমি, কিন্তু আমার সবার সাথে একসাথে বসে রান্নার পরিমাণ কম, সবজির পরিমাণ কম, খাবারের পরিমাণ কম, এইগুলোর থেকে আপনাকে মেডিসিন বাছাই করতে হবে, তাহলে তো হবে না। আমি আপনাকে বলছি, মানুষ সবচেয়ে প্রথম অসুস্থ হয় ডোমেস্টিক লেভেল থেকে, বিশেষ করে ফিমেলকে পার্সন। এই ডোমেস্টিকটা তার কীভাবে চলছে, সে কতটা ডোমিনেট হচ্ছে কার দ্বারা, তার ডোমিনেশনটা কার দ্বারা হচ্ছে, হাজব্যান্ডকে দিয়ে হচ্ছে না পরিবারের অন্য আদার্স মেম্বার দিয়ে হচ্ছে, এবং পরিবার নিয়ে সে কীভাবে অ্যাংজাইটি করে কীরকম, এটাই হলো তার সমস্যা। সেই তার অসুস্থতা সে কেন মেনে, এখন নার্স হলে কী হবে, কী করতাম, তা ঠিক আছে আমি অসুস্থ, তোমাদের জন্য অত সমস্যা কি, আমার তো রান্নাবান্না করে, তোমরা পারলে রান্না করে খাও, না হলে খাও, আমি কি তোমাদের জন্য মরবো? কারণ আমার এনার্জি গেইন করতে হবে, আমি এখন বিশ্রামে থাকবো। বেলোডোনা হলো যাও, পারলে করো, না পারলে খাও, হোটেল থেকে আইনা খাও, অথবা নিজেরা রান্না করে খাও, আমাকে দাও, আমি একটু খাবো। সিপিআর সেটা ভাবে না। সিপিআর, ইগনিশিয়া এরা পরিবার কেন্দ্রিক। সিপিআর বলে, ইগনিশিয়া বলে না, পার্থক্য একটু। একজন সিপিআর পুয়ার লেভেলে থাকে, ইগনিশিয়া ইমোশনাল লেভেলে থাকে। তাহলে যে কেসটা বলতেছিলাম, তার সমস্যা হলো ডায়াবেটিসের সমস্যা আছে। এখন ডায়াবেটিসের কমপ্লিকেসির কারণে, ডায়াবেটিসের জন্য অনেকগুলো কমপ্লিকেসি তার বডিতে তৈরি হয়েছে। এখন যেটা হয় সাধারণত রেটিনোপ্যাথি হয়, নিউরোপ্যাথি হয়, কিডনি প্রবলেম দেখা দেয়। এই পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা গেছে, এলোপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছে, তারা বলছে সার্জারি করতে হবে। তো যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো না, তারা চিন্তা করতেছে সার্জারি করার জন্য যে টাকা তারা ব্যয় করবে, যদি কোনো কারণে এটা ফেল করে তাহলে পুরো টাকাটাই চলে যাবে, তাদের পক্ষে পরবর্তীতে আর চিকিৎসা কন্টিনিউ করা সম্ভব না। এই জন্য তারা ভাবনা চিন্তা করে হোমিওপ্যাথিতে আসছে, অর্থনৈতিক অবস্থা তাদের ভালো না। এই পেশেন্টের ক্ষেত্রে
পেশেন্টকে কোনো কোশ্চেন করার আগেই হাজব্যান্ড উত্তর দিচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেমিস্ট্রি কেমন, এটা যদি তাদেরকে না দেখে আপনি তাদের সাথে যে চেম্বারে আপনার পাশে বসে দেয় এখান থেকে আপনাকে বুঝতে হবে, এখান থেকে আপনার ড্রাগ চলে আসবে অনেক ক্ষেত্রে। তো প্রশ্ন করতেছেন বা জানতে চাচ্ছেন কিন্তু উত্তর দিচ্ছে হাজব্যান্ড। এখানে একটা ডোমিনেশন টেন্ডেন্সি থাকে। পালসিটির লোক কিন্তু উইলিংলি চায় যে হাজব্যান্ড তার কথা বলুক, সে নিজের ডালনেস থাকে, সে অনেক প্রশ্নের উত্তর জানে না। এই জন্য পালসিটিলা আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেমিস্ট্রি খুব মারাত্মক, মানে ইন্টিমেসিটা খুব ভালো। কিন্তু সিপিআর ডমিনেট হয়, সে দেখা যাবে সে বলতে চায় কিন্তু হাজব্যান্ড সেখানে ইন্টারফেয়ার করে ফেলে। এই জন্য এই যে হাজব্যান্ড বলে যাচ্ছে সব সমস্যাগুলো তার, এটা একটা হেল্পলেসনেস কন্ডিশন। সে বলে তাকে জিজ্ঞেস করলে আপনার এত কষ্ট নিয়ে আপনি কীভাবে সংসারে কাজ করেন, কারণ আমাকে তো হেল্প করার কেউ নেই, আমি রান্না না করলে আমাদের বাচ্চা না খেয়ে থাকবে। কোনো না কোনোভাবে ফ্যামিলিকে নিয়ে আসবে এসে। কে ফ্যামিলিতে আসে, কে ফ্যামিলিতে আসে এটাও হাজব্যান্ড বলে। কোশ্চেন করছেন আপনি রুগীকে, হাজব্যান্ড বলে আমরা 4 জন, আমি, আমার 2 জন বাচ্চা, শেষ। দেখেন অবস্থাটা দেখেন, মানে এখানে হাজব্যান্ড তাকে উপরে রাখছে, মানে সে কী করে, রুল করে কার উপরে, বাচ্চাদের উপরে এবং ওয়াইফের উপরে। ওয়াইফকে রাখছে সবার লাস্টে। তাহলে আপনি বুঝতেছেন এই ফিমেল পার্সন ডোমিনেট হয়ে আসতেছে অলওয়েজ। আমি এই কথাগুলো হয়তো বা আরও সুন্দর করে বললে আপনারা বুঝতে পারতেন, কিন্তু বিষয়টা এই, এখন আপনি যেভাবেই বুঝেন এবং আপনাকে বুঝে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত আপনি আমি যা বলবো আমার ভাষায় বলবো, আপনি বুঝবেন আপনার ভাষায়, আপনার আইকিউ দিয়ে যত বিষয়টাকে রিসিভ করতে পারবেন ততই আপনার সফল। এখানে মনে করেন অনেক লোক শুনে আমাদের এই আলোচনা অনেক লোক শুনে, সবাইকে মনে করেন যে আপনি এটাকে কাজে লাগাই ফেলতে পারবে, এত সহজ না। এখানে মিনিমাম, ম্যাক্সিমাম না, মিনিমাম 2-4 জন, 2-1 জন, কেন এত ধৈর্য বা এত আপনার পেশেন্স দিয়ে এটাকে গ্রহণ করার ক্ষমতা আমাদের দেশের মানুষের মধ্যে কম, কেন তারা চেষ্টাও করবে না এত পরিশ্রম করার। তো এই জন্য আমি লেকচার হয়তো ভালোভাবে দিতে পারি না, এটা আমার দুর্বলতা, দিস ইজ মাই ডেফিসিয়েন্সি। বাট আমি জিনিসটা আপনাদেরকে যেটা বুঝতে চাচ্ছি, এখন আপনি এটা বুঝে নিতে হবে। হয়তো আরও এক্সাম্পল দিতে পারলে ভালো হইতো, সেটা সম্ভব হচ্ছে না। তাহলে এখানে কি বুঝলাম যে পরিবারে কে আছে, এই যে হাজব্যান্ডের বর্ণনা, এখান থেকে কিন্তু হাজব্যান্ড এদের ওয়াইফকে ডোমিনেট করে তার। আপনি কি কোনো রোগীরে জিজ্ঞেস করেন আপনি ডোমিনেট হচ্ছেন কিনা, আপনার উপর কর্তৃত্ব করতেছে কিনা, আপনার উপর কেউ রুলস করছে কিনা, এটা কি কেউ বলবে, হাজব্যান্ড বলবে, ওয়াইফ বলবে? আপনি আচরণের দিক থেকে আপনি বুঝে যাবেন, আপনার চেম্বারে আপনি বুঝবেন কে কী করতেছে। অর্থাৎ তার কোনো আইডেন্টিটি নাই। সিপিআর আরেকটা ব্যাপার হলো, সিপিআর নিজের আইডেন্টিটি তৈরি করতে তার পরিবারে কখনোই পারে না। তার হাজব্যান্ড ছোট চাকরি করে, আয় রোজগার যা হয়, সংসার চালানো কঠিন, সংসারে খরচ অনেক বেশি, বাচ্চাদের অনেক খরচ, হেল্প করার কেউ নেই। রুগী বলে আমার বাবা মা খুব অল্প সময়ের মধ্যে পরপর তারা মারা যায়, আমাকে যে কি এখন হেল্প করবে আমার পরিবারকে, এরকম কোনো কেউ নেই। হাজব্যান্ডের নেচার হলো, হাজব্যান্ডের নেচার সেটা কেউই বলেন, আপনি জিজ্ঞাসা করেন। আপনি যদি হাজব্যান্ডে জিজ্ঞেস করেন আপনার নেচার কেমন, তাহলে কি বলবে, তাহলে তো রুগী উঠেই যাবে, বিরক্ত হবে, যে কোন ডাক্তার ফালতু প্রশ্ন করে। সে একটা ডোমিনেটিং এবং ডিক্টোরিয়াল নেচারের প্রকৃতির মানুষ, এবং সে এই মহিলার উপর কর্তৃত্ব করে যাচ্ছে। এই জন্য তার মধ্যে কী আছে, অ্যালোনলেস ফিল হয়েছে। সে মনে করে অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি। সিপিআর লাস্ট মোমেন্টে কী হয় জানে, গ্রেভিয়ার্ডে চলে যায়। ডিরেকশন গ্রেভিয়ার্ড ইজ, জীবনে বেঁচে থেকে ঘরের মধ্যে দেখে যদি কেউ মনে করে যে আমি কবরস্থানে আছি, তাহলে বুঝেন কত দূরে সিপিআর যায়, কতটা সহন করে সে। সকলের মাঝে থেকেও সে নিজেকে অ্যালোন ফিল করে, সাসপেন্ড হয়। সাসপেন্ড একটা রুব্রিক আছে, ডিরেকশন সাসপেন্ড। শূন্যের মধ্যে ঝুলতেছে, অর্থ হলো শূন্যের মধ্যে ঝুলা। ভাবতে পারেন একক, আর কেউ নাই, এরা কাছাকাছি কেউ নাই। একটা মানুষ এত তার কন্ট্রিবিউশন, অথচ সে নিজেকে ভাবে আমি কোথায় আছি, শূন্যের মধ্যে আছি। আমি প্রথমে বলছিলাম যদি আমরা সঠিকভাবে আমাদের আলোচনাটা ঠিকভাবে বুঝতে পারি, সিপিআর প্র্যাকটিস আমার ধারণা যে বেড়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম,
এর মধ্যে একটা মাইল্ডনেস, ইয়েল্ডিং, অ্যাফেকশনের নেচার থাকে, জেন্টেল, হাউসওয়াইফ, ডিউটি ওরিয়েন্টেড, পরিবারের প্রতি তার সবসময় সে মনোযোগী থাকে। এই জন্য কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স এর মধ্যে রুব্রিকের মধ্যে চলে আসছে। দেখেন আপনি, আমি একটু রুব্রিকগুলো এখন একটু একটা করে বের করে আরও পরে আবার কেসে যাব। রুব্রিকগুলো এক নজর দেখে নেন। কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার, অ্যাবাউট, এর মধ্যে মাত্র 4টা মেডিসিন, তার মধ্যে সিপিএস। এরপরে আছেন অ্যাংজাইটি হাউস হোল্ড ম্যাটার। অ্যাংজাইটি হাউস হোল্ড ম্যাটার, অ্যাংজাইটি হাউস হোল্ড ম্যাটার, হাউস হোল্ড ম্যাটার্স। 2 নম্বর নিলাম স্যাডনেস ডোমেস্টিক, স্যাডনেস ডোমেস্টিক। এই যে আলোচনা যা করলাম এর মধ্যেই এই রুব্রিকগুলো চলে যাবে। ডোমেস্টিক, তারপর আমি স্পেসিফিক আলোচনা করব ডোমেস্টিক অ্যাফেয়ার্স ও একক মেডিসিন, স্যাডনেস, সিপিয়া। ও ফাইন। তাহলে এর সাথে আপনি অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট লাগিয়ে দেন। সবচেয়ে কেন্ট রেপার্টরিতে একটা মজার রুব্রিক অ্যাড করেছে তারা, কেন্ট সাহেব। এই রুব্রিকটার এখন একটু চেঞ্জ হয়েছে। কেন্ট সাহেবকে ধরেন আপনি, এই রুব্রিকটা বুঝতে পারলে সিপিআর 50% সিপিআর বোঝার হয়ে যাবে। অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, অ্যাংজাইটি হেলথ ফিউচার কোথায়? এটা আমরা কেন্টটা বের করে দেখি। কেন্টের জন্য কেন্টটা আপনারা একবার দেখে নিন। কেন্টের অনেক রুব্রিক সিনথেসিসওয়ালারা চেঞ্জ করে ফেলছে। সবচেয়ে বড় সমস্যা হলো যে মানে ধরনের চেঞ্জ করে দিচ্ছে, একদম আপগ্রেড করতে গিয়ে এরা যে কেন কেন্টের গায়ে হাত দিল আমি বুঝি না। কেন্টের লেখার উপরে হেলথ, অ্যাংজাইটি, রিগার্ডিং একটা শব্দ আছে। রিগার্ডিংটা কোথায় আছে আমি একটু দেখি। রিগার্ডিং, REGARD, রিগার্ড। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। তো কি বলতেছিলাম যে মানে এই যে আমাদের স্যাররা আমাদেরকে বিভিন্নভাবে পড়িয়েছে, আমাদের মন্ত্রী স্যার, আমাদের অন্যান্য যারা আছেন আর কি, আমরা পড়ি যাদের কাছে, তারা দেখবেন যে এই জিনিসগুলো আমাদেরকে বারবার বোঝানোর জন্য চেষ্টা করতেছে যে এই মেডিসিনটাকে এইভাবে আমাদের শিখতে হবে, এটাকে এইভাবে আমরা শিখতে হবে, এটাকে এইভাবে আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিসে, তাহলে কিন্তু আমাদের জন্য উপকার হবে। দেখেন আমাদের যেভাবে আমাদের নিজেদের ডেভেলপ হওয়া দরকার সেভাবে কিন্তু আমরা ডেভেলপ করতে পারিনি। আমাদের এখনও অনেক পেশেন্ট মিস হয়ে যাচ্ছে। অনেকে আমাদের কাছে আসছে, তারা কিন্তু সঠিকভাবে তাদেরকে সঠিক প্রেসক্রিপশন আমরা করতে পারতেছি না, তারা মিস হয়ে যাচ্ছে। যেমন এই কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্সের মধ্যে আপনারা দেখবেন যে সিপিয়া আছে, এর সাথে অনেকগুলো মেডিসিন, যেমন মনে করেন যে আপনার ব্রাইটাকার, পালসেটিলা, এগুলো সবাই এরা পারিবারিক, পরিবার কেন্দ্রিক। এদের পরিবারকে এরা সবসময় কেয়ার করে, যদি পরিবারের প্রতি তাদের যথেষ্ট মনোযোগ থাকে, অ্যাটেনশন থাকে, কোনো অবস্থাতে যাতে পরিবার তাদের কন্ট্রোলের বাইরে না চলে যায় এবং তাদের প্রতি তাদের যথেষ্ট খেয়াল থাকে। এই জন্য আমরা দেখি যে এদের মধ্যে সিপিআর সবচেয়ে বেশি। সিপিআর পরিবারের জন্য এত বেশি অ্যাপোর্ট দেয়, যার কারণে এটা একটা সময় গিয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। প্রথম থেকে সেই তাদের প্রয়োজনগুলো পূরণ করে, প্রথম থেকে তাদের যা নিড, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাওয়ার্ডের মধ্যে আছে, দেখুন যে তার যার যেটা প্রয়োজন সেটাই সে পূরণ করার চেষ্টা করে। করতে গিয়ে দেখা যাবে যে নিজের প্রতি মনোযোগ দিতে পারে না। আর মনোযোগটা দিবে কীভাবে? অর্থনৈতিক অবস্থা যেটা একটা পরিবারের জন্য থাকা দরকার, সে অর্থনৈতিক অবস্থা কিন্তু তাদের মধ্যে থাকে না। তারা অনেক সময় দেখা যাবে যে খুব নিডি ফ্যামিলিতে তারা থাকে, যে আয় রোজগার হয়, এদের বাচ্চাদের এই নিড পূরণ করতে পারে না। অনেক সময় আমরা দেখি সিপিআর পেশেন্টরা, মহিলারা অনেক ক্ষেত্রেই তারা এক্সট্রা কিছু করার চেষ্টা করে। আমরা অনেক কেসের মধ্যে এরকম দেখেছি যে হাজব্যান্ড যে আয় রোজগার করে এই দিয়ে সংসার চলতেছে না, মহিলার এমন কোনো ক্যালিবারও নাই বা এমন কোনো যোগ্যতাও নাই যে সে কোনো জব করবে। তো দেখা যাবে যে সেলাইয়ের কাজ শিখে ঘরে বসে দেখা যাবে যে অবসরে রান্নাবান্না করার পরে সংসারের সব কাজ শেষ করেও কিছু সেলাইয়ের কাজ করে এখান থেকে কিছু, যেমন আমাদের ঢাকা সিটিতে দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে মহিলারা ঘরে কিছু সেলাইয়ের কাজ করে।
তো এটা কেন করে, যে খুব ছোট একটা ফ্যামিলি, হাজব্যান্ড যে আয় রোজগার করে এটা আপনার রেন্ট দিয়ে, ভাড়া দিয়ে, দোকান কী বলে আপনার ঘর ভাড়া দিয়ে, তাদের খাবারের খরচ দিয়ে, এরপর বাচ্চাদের কিছু পয়সার প্রয়োজন হয়, সেটা কিন্তু তারা মানে নির্বাহ করতে পারে না। এই জন্য এক্সট্রা কিছু করার চেষ্টা করে, এই জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয় সিপিয়া মহিলাদেরকে। এরপরে দেখবেন যে অনেকে আছে যে এক্সট্রা কিছু করার চেষ্টা করে। আমি এরকম ফ্যামিলি দেখেছি যে আমাদের চেম্বারে এরকম আসছে, দেখতে শুনতে ভালো, খুব ভদ্র মহিলা, মানে পোশাক আশাকে, আচার আচরণে। হাজব্যান্ড দেখা যাবে যে কোনো জায়গায় ছোটোখাটো দোকানের কর্মচারী। এখন সবে দোকানের কর্মচারী যেহেতু, সেখান থেকে সে কী বা আয় করতে পারে, সর্বোচ্চ ঢাকা শহরে একটা দোকান কর্মচারীকে 10 হইতে 12,000 টাকা বেতন দেয়। তো একটা বাসা ভাড়া দিয়ে এবার 2টা বাচ্চা যদি থাকে, তাহলে তার পক্ষে কোনোভাবে এই 10-12,000 টাকা দিয়ে একদম মনে করেন যে নিম্ন এরিয়াতে থাকাও তার জন্য কষ্ট করে। তখন এই মহিলা কী করে, অনেক অ্যাপার্টমেন্টে গিয়ে তারা এই বাসায় কাজ করে। মনে করেন একটা বাসায় যদি কাজ করতে পারে, তাহলে সেখান থেকে তার মিনিমাম 5,000 টাকা আসবে। হ্যাঁ, মিনিমাম 5,000। ঢাকা শহরে এরকম একটা বিষয় আছে যে আপনি একটা কাজ করবেন 2,000 টাকা দিবে আপনাকে। তাহলে এরকম ওই ফ্যামিলিতে যদি আপনার 3টা কাজ করে, তাহলে সে 5,000 টাকা পাবে। এরকম অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত এরকম হয়। তো চিন্তা করে যে ঠিক আছে, কেউ বুঝতেও পারে না, কেউ বুঝতে হয়তো দূরে থাকে। দেখবেন যে এরা হয়তো একটু, আপনাদের যারা ঢাকা আছেন তারা বুঝবেন যে একটু রিমোট এরিয়াতে এরা বসবাস করে, হয়তো বাড্ডা এলাকায় থাকে। এখানে গুলশানে গিয়ে সে দেখা গেল কোনো একটা হাউসে সে আপনার কাজ করতেছে। ওই যে আয় রোজগারটা হচ্ছে, এটা কেন সে করে, তার অনেক সময় হাজব্যান্ডের কনসার্ন ছাড়াও করে। এটা কেন করে, যে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু অ্যাফোর্ড করতে চায় সে। বাচ্চাদের জন্য কীভাবে অ্যাফোর্ড করবে সে, বাচ্চাদের জন্য অ্যাফোর্ড করবে, বাচ্চাদের হয়তো দেখল বিকেলে নাস্তার প্রয়োজন বা এক্সট্রা কিছু ডিমান্ড করলো। হাজব্যান্ডের যে আয় হচ্ছে, এই আয় দিয়ে সে বাচ্চাদের এই ডিমান্ড পূরণ কখনোই করতে পারে না। তখন সে এক্সট্রা কিছু করে পরিবার, এই যে সিপিআর যে লাস্ট স্টেজটা যখন আসে, এটা কিন্তু একদিনে আসে না, ধাপে 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 যখন সে নিজের উপর প্রচণ্ডভাবে মানে নিজের উপরে কী করে, একটা ডোমিনেশন কন্ডিশন তৈরি করে নিজের বডির উপরে, তখন আস্তে আস্তে সে ক্ষয়ে যায় দিন রাত পরিশ্রম, এবং যে পরিমাণ তার ফুডিং নেওয়া দরকার সেই ফুডিংটা সে নিতে পারে না অর্থনৈতিক অসচ্ছলতার কারণে। পাশাপাশি এই সিপিআর মধ্যে পুয়ার এবং প্রপার্টিটা খুব বেশি। সে সবসময় তার পরিবারের যে অভাব, এটা সবসময় সে ফিল করে, এবং তার মধ্যে সবচেয়ে যেটা ভয়ের কাজ করে, যে আমার অবস্থা যদি কোনো কারণে, আমার এই অসুস্থতা যদি কন্টিনিউ করে, একসময় আমি বসে যাব, একসময় আমি পড়ে যাব, তখন আমার পরিবারের কী অবস্থা। এই পুয়ার এবং প্রপার্টি মিলিয়ে মোট 4-5টা মেডিসিন আসে। এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ডোমেস্টিকের প্রতি এবং হাউস হোল্ডের ব্যাপারে এবং পরিবারের প্রতি সবচেয়ে বেশি মনোযোগী মেডিসিন হলো আপনার সিপিআর। সিপিআর পরিবার কেন্দ্রিক জীবনযাপন করতে চায়, পরিবারের বাইরে সে কখনো থাকতে চায়, কিন্তু এই পরিবার দ্বারা সে অবহেলিত হয়। যখনই সে অবহেলিত হয়, সেখানে সে নিজেকে অ্যালোন ফিল করা শুরু করে। সে মনে করে সে ওদের দ্বারা ডমিনেট হতেছে, কিন্তু বাট তারা তার প্রয়োজন বুঝতেছে না। এই একটা দ্বন্দ্বের মধ্যে সে একটা সময় গ্রেভিয়ার্ডের মধ্যে চলে যায়। তার মধ্যে কোনো ইমোশন, যে ধরনের ইমোশন তার প্রতি দেওয়া দরকার ছিল, পরিবার থেকে সেই ইমোশনটা পায় না। আস্তে আস্তে তার মধ্যে একটা লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়, তার মধ্যে একটা গ্রিপ তৈরি হয়। যেহেতু আপনারা জানেন যে টিউবারকুলোসিস নিয়ে যারা কাজ করছে, টিউবারকুলাস ডায়াথিসিস এই লেভেলে কীভাবে হয়, আমি অনেক আগে একটা আলোচনা থেকে জানি যে আমাদের মধ্যে যে গরিব কান্ট্রিগুলোতে সাধারণত টিউবারকুলোসিসের মাত্রা বেশি। কেন মাত্রা বেশি? এখানে টিউবারকুলোসিস মানে একটা প্রেশার থাকে অলওয়েজ, জীবনযাপনের যে জন্য যেই নিড প্রয়োজন, এই নিডগুলো, এবং দেখবেন যে রুরাল এরিয়াতে বেশি হয়, যেখানে মানুষ আপনার ড্রেনেজ সুবিধা কম, যেখানে আপনার মনে করেন যে হাইজিনিক পরিবেশে মানুষ থাকতে পারে না, সেই সব এরিয়াতে দেখবেন যে আপনি সেসব এরিয়াতে সাধারণত কী হয়, এই টিউবারকুলোসিসের আপনার মাত্রাটা বাড়ে। এটার কারণ হলো এরা মেন্টাল প্রেশারের মধ্যে। সিপিআর একটা, আপনি যদি মায়োজম দিক থেকে চিন্তা করেন, টিউবারকুলার ডায়াথিসিসের একটা মেডিসিন কিন্তু সিপিআর। কারণ হলো এরা সবসময় একটা প্রেশারের মধ্যে থাকে, তার অর্থনৈতিক জীবনটাকে সচ্ছলতা আনার জন্য এরা চেষ্টা করে যায়, এবং এরা সবসময় একটা ডেফিসিয়েন্সির মধ্যে থাকে। পুয়ার এবং প্রপার্টির মধ্যে এরা বসবাস করে, এদের জীবনটা পুয়ার দিয়ে শুরু করে, এবং সবসময় একটা আশঙ্কার মধ্যে থাকে যে কোনো সময় একটা প্রপার্টি আরও নিঃশেষ হয়ে যাবে, তখন সে তাকে কোথায় হাত পাতবে, কোথায় যাবে, কার কাছে কী চাইবে, এরকম অবস্থার মধ্যে তারা থাকতে হয়। হ্যান্ড টু মাউথ ডেইলি যে মানুষের দৈনন্দিন জীবনের যে প্রয়োজন, ব্রেড অ্যান্ড বাটার, যে প্রয়োজনগুলো, যেগুলো না হলে জীবন চলে না, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো বলা হয় আমাদেরকে, সেই জিনিসগুলোর ঘাটতি সবসময় সিপিআর ফিল করে, এবং এটাকে নিয়ে সারা জীবন সে স্ট্রাগল করে।
এই স্ট্রাগল করতে গিয়ে সিপিআই আস্তে আস্তে নিজে নিঃশেষ হয়ে যায়। প্রয়োজনের চেয়ে তার যে প্রয়োজন সে পূরণ করতে কখনোই পারে না। এটা হলো সিপিআইয়ের মধ্যে সবচেয়ে বড়। সবসময় সে নিজেকে পুয়ার অবস্থার মধ্যে থাকে এবং পুয়ার অবস্থা থাকার কারণেই তার কষ্টগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। এখন আপনি মনে করেন যে এখন বর্তমান সময় কোভিড-19 যে অবস্থার মধ্যে আমরা অবস্থান করতেছি, সিপিআই আমাদের এই প্রফুল্ল বিজয়কর স্যাররা ওরা বলেছে যে সিপিআই এই কোভিড-19 একটা প্রিভেন্টিভ মেডিসিন বা ওদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কাজে দেবে। যাক, কী কারণে বলছে, কীভাবে বলছে, সেটা তারা এত বিস্তারিত আলোচনা করেনি। তবে আমরা মনে করি যে এই যে বর্তমান সময় প্রচুর লোক চাকরি হারিয়ে ফেলছে। এখন বর্তমান সময় যে এই ভাইরাসের যে এই এফেক্ট হওয়ার কারণে অনেক মানুষ মানে এটার কীভাবে এর থেকে রিকভার করতে হবে এটা কিন্তু মানুষ বুঝে ফেলছে অনেকটাই। কেন 3 মাস একটা ভাইরাস একটা দেশে অবস্থান করতেছে, মানুষের ক্রাইটেরিয়া আসলে কী সিমটম তৈরি করতে পারে এবং কীভাবে এগুলো মোকাবেলা করতে হবে, স্ট্রাগল করতে হবে, এটা কিন্তু মোটামুটি একটা আইডিয়া। দেখবেন তো অনেক রুগী এখন ঘরেই ট্রিটমেন্ট করে তারা কিউর হয়ে যাচ্ছে এবং তারা এটা করলে গরম পানি খেলে আদা, লং, দারচিনি, এটা ওটা, তারপরে বিভিন্ন ধরনের। আমি এরকম রুগী পেয়েছি যে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়, বলে যে ডাক্তার সাহেব আমি সব খাইছি, প্যারাসিটামল খাইছি, হোমিওপ্যাথিক ওষুধ খাইছি, তাতে আমি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে গেছি। এটা কিন্তু মানে 24 ঘন্টা কোনো না কোনো কিছু করতেছে মানুষের মধ্যে, এটা আতঙ্ক ভয় কাজ করে এবং অনেক কিছু মিডিয়ার থেকে এখন খুব ইজি হওয়াতে কেন একে অন্যের সাথে যোগাযোগ করার সহজতে সব কিছু গ্রহণ করে এই জায়গাটা সে স্ট্রাগল করে শুরু। মানে যে কোনো আননোন জিনিস যখন আসে মানুষের কাছে তখন সেটাকে অনেক কষ্ট হয় স্ট্রাগল করতে। যখন এটা দীর্ঘদিন থেকে যায় তখন এর সাথে সে বুঝে যায়। এটাই প্রকৃতির নিয়ম, এটাই নেচার আমাদেরকে শিখিয়েছে যে নেচারের সাথে কিভাবে আমরা স্ট্রাগল করে টিকে থাকবো, নেচার আমাদেরকে বলে দেবে। বাট প্রবলেম ওইখানেই না, প্রবলেমটা হয়ে গেছে এখন প্রচুর মানুষ চাকরি হারিয়েছে এবং চাকরি তাদের নাই, চাকরি আছে বেতন নেই। আজকেও আমি সকালবেলা কথা বলতেছিল একজন যে তাদের অফিস থেকে তাদেরকে অর্ধেক বেতন দিচ্ছে। কেন দিচ্ছে? এটা কোম্পানি বেতন দিবে, অর্ধেক দিচ্ছে এবং তারা স্টে করতে হবে ঢাকাতেই। কেন কোম্পানি 1 দিন 2 দিন 3 দিন রোস্টার ডিউটি দিচ্ছে, সে যে গ্রামে চলে যাবে অর্ধেক বেতন তাদের কথা হলো যে আমাদেরকে গ্রামে পাঠিয়ে দাও অথবা বেতন ছাড়া আমাদেরকে পাঠিয়ে দাও, তাতেও রাজি তারা। হ্যাঁ, আমরা গ্রামে গিয়ে একটা, কিন্তু এটা কোম্পানি চাচ্ছে যে না, তোমরা থাকবে ঢাকাতেই থাকবে, বাট গ্রামে যেতে পারবে না, আমরা যখন ডাকবো তখন আসবে। এই যে পরিস্থিতি, অনেক অফিস আছে যেখানে যে যেমন মনে করেন যে এখন বড় বড় শপিং মলগুলো, প্রায় শপিং মলগুলো বন্ধ, আর বন্ধ হলে অনেকে দোকান খুলছে না, অনেকে বিক্রি নেই, কর্মচারী তারা ছাঁটাই করে দিচ্ছে। এরকম একটা কন্ডিশনে পুয়ার কন্ডিশনটা চলে আসতেছে তাদের মধ্যে এবং আস্তে আস্তে এরা চিন্তা করতেছে আনসার্টেন, আগামী 2 মাস পর এই অবস্থা সিচুয়েশানটা চেঞ্জ হবে না, 6 মাস পর চেঞ্জ হবে না, 1 বছর পর চেঞ্জ হবে, তাহলে এই সময়ের মধ্যে আমার পরিবার চলবে কীভাবে? আমি তো এখন তো যা আছে হয়তো দেখা গেলো ধার কর্য এটা ওটা করে কোনো রকমে চলতেছি, আগামীতে তো প্রপার্টিতে চলে যাবে। দেখেন এখন প্রচুর মানুষের মধ্যে মনে করেন যে এই টেন্ডেন্সি তৈরি হবে। এই জন্য আমি বলছিলাম, গতকালকেও বলছিলাম, প্রথমেই বলছিলাম যে সিচুয়েশন এখন শুধুমাত্র এই ভাইরাসের সাথে মানুষ মোকাবেলা করার জন্য এখন কিন্তু মানুষের অবস্থা তৈরি হচ্ছে না, এখন তৈরি হচ্ছে কীভাবে ব্রেড অ্যান্ড বাটারের জন্য মানুষ বেঁচে থাকবে। ব্রেড অ্যান্ড বাটার যে প্রয়োজন, তার যেটা দৈনন্দিন জীবনের যে প্রয়োজন, এটা আসবে কোত্থেকে, এটা এখন অনেকের জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরকম অবস্থা যখন মানুষ দীর্ঘ সময়ের জন্য তার ব্রেনের মধ্যে এটাকে সাস্টেন করবে, এক সময় গিয়ে সে কী হবে, সিক হওয়া শুরু করবে, এটা নিয়ে চিন্তা করতে থাকবে। আর ধীরে ধীরে একসময় সে তার বিভিন্ন ধরনের, যাদের ডায়াবেটিস হয় তাদের ডায়াবেটিস বেড়ে যাবে, মেন্টাল ডিসঅর্ডার দেবে, কিছু মানুষ সুইসাইড করার মতো অবস্থা তৈরি হতে পারে, ডিপ্রেশনে চলে যেতে পারে। যারা প্রয়োজন তো সে পূরণ করতে পারতেছে না, কেন তার তো যে ব্যাকিং করার জন্য তাকে হেল্প করার মতো কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নাই। সবাই তো এফেক্টেড, খুব বেশি এফেক্টেড, খুব কম এফেক্টেড। এই জন্য আমি বলেছিলাম যে এটা আমাদের প্রতিদিনের যে আর্নিং, ব্রেড অ্যান্ড বাটারের জন্য সিপিআই লড়াই করে প্রতিদিন ব্রেড এবং বাটারের জন্য। এই জন্য সিপিআই পুয়ার থেকে প্রপার্টিতে চলে যায়। সে সবসময় পুয়ার নিজেকে ভাবে। এখন অধিকাংশ মানুষ, অনেক ভালো ভালো লোকরাও পুয়ার হয়ে গেছে, কেন মাস গেলে একসময় 50,000 টাকা আয় করতো, সেটা তো মাস গেলে আয় করতো এবং সেটা 50,000 ব্যয় করতো। কেন সে চিন্তা করে নেই যে কখনো এরকম পরিস্থিতি আসবে, কেউই চিন্তা করেনি, হয়তো 2,000 টাকা করে জমাবে। এখন মনে করেন যে যার জমিয়েছে 2,000 টাকা করে জমিয়ে থাকে, সেটা হয়তো 3 মাস সে খেতে পারবে, তারপরে কি করবে সে? তার জন্য নিঃসন্দেহে সাস্টেন করা কোনোভাবে সম্ভব না। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এখন পুয়ার, তখন তার মধ্যে শুরু হবে যে না, আজকে তো
প্রতিদিন আমার বাচ্চাদেরকে একটা বিশেষ খাবার দেওয়া লাগতো, কিন্তু এখন তো ওই বিশেষ খাবার আমি দিতে পারছি না, অ্যাফোর্ড করতে পারতেছি না। আস্তে আস্তে আরও কমাতে হবে, আরও কমাতে হবে, আরও কমাতে হবে খাবার। আপনারা দেখেছেন ঢাকার অনেক বাসা বাড়ি খালি হয়ে যাচ্ছে, অনেকে দেশ গ্রামে চলে যাচ্ছে, অনেকে বাসা ছেড়ে দিচ্ছে। কারণটা কি? ভাড়াটি এখন মানুষের যে আয় রোজগার এটা কমে যাচ্ছে ধীরে ধীরে, নেই বললেই চলে আর অনেকে। এই যে পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তার কারণে একটা মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হবে আলটিমেটলি। এবং পরিবারের পরিবারকে তো 3 বেলা কমপক্ষে খাওয়াতে হবে, তাদের খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই, তারা তো আর কোভিড-19ও বুঝে না। আর কী হচ্ছে তাদের প্রতিদিন আপনি দীর্ঘমেয়াদী একটা সিস্টেমে রেখেছেন, এখন কোনো কারণে তারা সেই জিনিসটা পাচ্ছে না পারলে তারা কী করবে? বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন শুরু হবে বাচ্চাদের মধ্যে, চিৎকার চেঁচামেচি করবে, এটার এফেক্ট করবে বাবা মার মধ্যে। বাবা মারা তখন নানান ধরনের ডিপ্রেশনে চলে যাবে। ডিপ্রেশন তাদেরকে পুয়ারনেসের দিকে চলে যায়, প্রপার্টির দিকে নিয়ে যাবে। এই জন্য এই ক্ষেত্রে সিপিআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এই লোকগুলোর মধ্যে রিয়েলাইজেশন আসা শুরু করবে। অনেকে ডিপ্রেশনে চলে যায়, আপনি দেখছেন যে অনেক কিছু ঘটে গেছে ইন্টারন্যাশনাল ওয়ারি বা আমাদের দেশেও, যে এই জিনিসগুলোর থেকে মানুষ অনেকটাই নিস্তার পেতে পারবে। এছাড়া কোনো উপায় নেই। আমাদেরকে এই সিপিআই নিয়ে আরও বেশি প্রত্যেকটা রুব্রিক নিয়ে আরও স্টাডি করা দরকার, এবং প্রত্যেকটা রুব্রিককে আরও সুন্দর। যেহেতু আমি আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। একটা হলো ডোমেস্টিক লেভেল সিপিআই প্রচণ্ডভাবে কেয়ারিং থাকে, এবং এই কেয়ারিং করতে গিয়ে নিজেকে সে নিঃশেষ করে দেয়, এবং নিজের পরিবারের অন্য লোকরাও তাকে সবার নিচে রাখে, এবং সে নিজেকে নিজে সবার নিচে রাখে। তার উদ্দেশ্য থাকে অন্যদের জন্য কেয়ারিং করা, এবং এত কষ্টের মাঝেও, এত অসুস্থতার মাঝেও সে কী করে? পরিবারের জন্য যথেষ্ট শ্রম দিয়ে যায়, যথেষ্ট কেয়ারিং করে। দেখা গেলো যে আরও তার কষ্ট বাড়তে থাকে। সে মনে করে যে পরিবার তার উপর ডিপেন্ডেবল, তাদের উপরে তাদের জন্য তাকে করতেই হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এরা সবসময় একটা হ্যান্ড টু মাউথ লেভেলে থাকে। যতটুকু পরিবারের জন্য অর্থের দরকার সেই পরিমাণ অর্থ তারা পায় না, যার কারণে সবসময় একটা টানা নেই। এই অর্থনৈতিক টানাটানির জন্য তারা কি করে? প্রয়োজনের চেয়ে নিজে ফুডিং কম নেয়, তাদের অসুস্থতা আস্তে আস্তে চলে আসে, এবং এক্সট্রা অ্যাফোর্ট দিতে হয় তাদেরকে। এক্সট্রা পরিবারের এত কাজকর্ম করার পরেও বাইরে তারা কিছু কাজ করে, যেখান থেকে কিছু টাকা আয় হয়, এটা সংসারের কাছে তারা ব্যয় করে। এইভাবে সিপিআই নিজেকে একটা লেভেলে চলেছে। তারপরেও যখন সিপিআই রেসিপ্রোকেশন পায় না পরিবারের পক্ষ থেকে কোনো রকমের, যে তার যে এত অবদান এরা যখন বুঝে না, তখন সে ইন্ডিপেন্ডেন্স লাইফটাই ক্লোজে যায়। তখন আস্তে আস্তে লাস্ট স্টেজ আছে, তখন সে অ্যাভারশন টু হাজব্যান্ড। এবং অ্যাভারশন টু হাজব্যান্ড অর্থ এটা নয় যে আমরা অনেক সময় দেখি কি মনে করি যে এটা ফিজিক্যাল লেভেলের বিষয়। আসলে ফিজিক্যাল লেভেলে শুধু বিষয় ভাবলে হবে না। এটা সবচেয়ে একজন মহিলা ফিমেলের জন্য তার সবচেয়ে নিয়ারেস্ট পার্সন হচ্ছে, বন্ধু হচ্ছে তার হাজব্যান্ড। যখন হাজব্যান্ড তাকে অনুভব করে না, ফিল করে না ইমোশনাল লেভেলে, তখন সিপিআই সবচেয়ে বেশি মেন্টালি এফেক্টেড হয়। তখন সিপিআই সবচেয়ে বেশি মেন্টালি এফেক্টেড, তখন মনে করে যে একে বাদ দিতে পারলে সবচেয়ে বেস্ট, এর থেকে দূরে থাকতে পারলে সবচেয়ে বেস্ট। একটা মেন্টাল সেট আপ তৈরি করে ধীরে ধীরে। সেট আপ থেকে এরকম অনেক কেস আমি দেখেছি। এই সেট আপটা কিন্তু একদিনই তৈরি হয় না, অনেক ধীরে ধীরে তৈরি হচ্ছে। তখন সে মনে করে যে এগুলো ফালতু জিনিস। যখন ইমোশনাল লেভেলে দুজনের মধ্যে একটা বন্ডিং স্ট্রংনেস হবে, তখন তাদের ফিলিংস বেড়ে যাবে, তখন অন্যরকম একটা বিষয় অনুভব। তাহলে যেখানে আমরা শেষ করেছিলাম যে ইগনিশিয়া এবং সিপিআর মধ্যে আমরা পার্থক্য আপনাদেরকে বলে দিছি। সিপিআর ড্যান্সিং লেভেল থেকে আস্তে আস্তে পুয়ার ফিলিংয়ের দিকে চলে যায়। ইগনিশিয়া ইমোশনাল লেভেলে সে সিক হয়, ইমোশনকে সাপোর্ট চায়, হাজব্যান্ডের কাছে ইমোশনালি সাপোর্ট চায়। সে আপনার মনে করেন যে অর্থনৈতিক বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে ইমোশনালি সাপোর্ট চায়। সে না খেয়েই থাকতে পারে, কিন্তু ইমোশনাল যদি সাপোর্ট তাকে দেওয়া হয় সে ঠিক থাকে। ওকে, যেমন কিছু মানুষ আমরা দেখবেন যে তাদের যেখানে হাজব্যান্ড বাচ্চা ছাড়াও পরিবারের মধ্যে সাধারণত শাশুড়ি থাকে, দেবর থাকে, ননদ থাকে, অনেক লম্বা ফ্যামিলি থাকে। তো সাধারণত শাশুড়িরা বউদের প্রতি ডোমিনেশন করে, এটি তাদের টেন্ডেন্সি। এবং এই ডোমিনেশন করতে গিয়ে অনেক সময় সিপিআই প্রচণ্ডভাবে ডোমিনেট হতে থাকে, তারা প্রতিবাদ করে না, অনার করে। এই অবস্থাটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে। ওই ফ্যামিলিতে দেখবেন যে হয়তো শ্বশুর, ফাদার ইন ল ওই বউকে যথেষ্ট সাপোর্ট দেয়, কিন্তু মাদার ইন ল যথেষ্ট কী করে, যথেষ্ট তারপরে আপনার টর্চারিং করে। চুন থেকে চুন পড়তে পারে না, তার জন্য চুন থেকে নুন পড়তে পারে না, তারপরে অত্যাচার শুরু করে, গালাগালি। অত্যাচার মানে কি? অ্যাবিউজ করে। এটা ওই মহিলার মেন্টালি এফেক্ট হয়। সব শ্বশুর এটাকে অনেকটা ম্যানেজ করে চলতো, কিন্তু শ্বশুর মারা যাওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে যায়, কেননা তাকে এখন সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই।
সিপিআর একটা বড় প্রবলেম, সে হেল্পলেসনেস কন্ডিশনে চলে যায় কখন, যখন তার সাপোর্ট পায় না, তাকে সাপোর্ট করার মতো কেউ পায় না। সে মনে করে যে আমি একা, আমি শূন্যে চলে আছি, আমি গ্রেভিয়ার্ডে চলে গেছি, যারা আমাকে সাপোর্ট করার কথা তারা কেউ আমাকে সাপোর্ট করতে চায়, একা আমাকে লড়াই করতে করতে আমি একদম ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে গেছি। এরকম কন্ডিশনে যখন সিপিআর আসে, তখন সিপিআর মধ্যে ফিজিক্যাল লেভেলের আস্তে আস্তে ডিজিজ আসা শুরু করে। এজন্য আমরা দেখি প্রথমে এরা থাকে ইনডিফারেন্স হিমসেলফ, নিজের প্রতি ইনডিফারেন্স থাকে, যে নিজের প্রতি যে মনোযোগী হওয়া দরকার এটা সিপি একসময় ভুলে যায়। পরে আস্তে আস্তে এই পোলারিটি লেভেলে গিয়ে, শেষের লেভেলে গিয়ে ইনডিফারেন্স ফ্যামিলির প্রতি হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা আসি যে অর্থনৈতিক অবস্থা খারাপ, পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা হলো ফার্স্ট পয়েন্ট সিপিআর। এই জন্য সিপিআর প্রচণ্ডভাবে পরিবারকে নিয়ে ভাবে, পরিবারের অর্থনৈতিক অবস্থা, এই কম টাকার মধ্যে কীভাবে সবাইকে ভালো সেবা দেওয়া যায়, এটা সিপিআর অনেক কষ্ট হয়। এই জন্য নিজেকে সে নিঃশ্বাস করে দেয়, এবং কার দ্বারা ডোমিনেট হচ্ছে, অপোজিট পার্সন, আপনজনদের দ্বারা ডোমিনেট হচ্ছে, পরিবারের মেম্বারদের দ্বারা ডোমিনেট, এই ডোমিনেশনকে সে মেনে নেয়। মেনে নিতে 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 একটা সময় যখন আর সে বহন করতে পারে না, প্রত্যেকটা জিনিসের বহন করার একটা ক্ষমতা থাকে, কন্টেন্ট লেভেল একটা তৈরি হয়, যখন সেটা আর পারে না তখন সে নিজেকে ওখান থেকে সরিয়ে নেয়, ওদের মাঝে থেকেও নিজেকে না থাকার ভান করে, না দেখার ভান করে, কিন্তু ওদের সাথে সে কনফ্লিক্টে যায় না, দ্বন্দ্বে যায় না, কিন্তু ওদের মধ্যে থেকেও নিজেকে সরিয়ে দেয়। এজন্য আমরা দেখি যে সিপিআর মধ্যে দুটো পার্ট। প্রথম পার্টে থাকে সে অ্যাংজাইটি, ফ্যামিলি, হাউস হোল্ড, তারপরে আস্তে আস্তে সেই কোন লেভেলে চলে যায়, পোলারিটির বিপরীত লেভেলে, ইনডিফারেন্স ফ্যামিলির দিকে চলে যায়। ইনডিফারেন্স পোলারিটির আরেক লেভেলে গিয়ে যখন এই লেভেল থেকে চলতে 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 যখন আর সে সহন করতে পারে না, তখন সে পোলারিটির বিপরীত লেভেলে গিয়ে ইনডিফারেন্স ফ্যামিলি হয়ে যায়। প্রথম অ্যাংজাইটি থাকে, পরের লেভেলে গিয়ে টোটাল আপনারা যদি সব রুব্রিকগুলো একসাথে দেখেন, অনেক রুব্রিক, এক লেভেলে অ্যাংজাইটি থাকে, ডিউটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, আরেক লেভেলে গিয়ে সে ইনডিফারেন্স হচ্ছে। এই ইনডিফারেন্স প্রথম লেভেলে আসে না, প্রথম লেভেলে ইনডিফারেন্স হিমসেলফ থাকে, পরের লেভেলে ইনডিফারেন্স আদার্সের প্রতি ফ্যামিলির মতো হয়ে যায়। প্রথমে থাকে ডিউটিফুল পারসন, ডিউটি টু মাচ সেন্স অফ ডিউটি, পরবর্তীতে যখন তাদের কাছ থেকে সে যেই রেসপন্সিবিলিটিটুকু, রেসিপ্রোকেশনটুকু পাওয়া উচিত ছিল মনে করে, সেটা যখন সে পায় না, তখনই সে ফিবুলার চলে যায়, টেক এভরিথিং নন সিরিয়াস মনে করে, না দেখার ভান করে, ইনডিফারেন্স লাইভ উইথ আই ক্লোজ, এর দিকে চলে যায়। ঠিক আছে, তো এখন এই যে ড্যান্সিংটা হলো আনকনসাস লেভেল, যেখানে একজন মানুষ যখন ড্যান্সিং করে তখন সে নিজের উপর কন্ট্রোল থাকে না। আপনারা যারা ড্যান্সিং দেখেছেন স্টেজে, তখন দেখবেন যে যখন কোনো আপনার ক্লাসিক্যাল ড্যান্স হয়, তখন কিন্তু তাকে নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি মনোযোগ দিতে হয়, তাহলে ক্লাসিক্যাল ড্যান্স করা সম্ভব, নাহলে কিন্তু ড্যান্সিং শব্দটা যখন এসেছে আমাদের রেপার্টরিতে, এবং এটা সিপিআর একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমরা জেনারেল নাচ কিন্তু না, এটা হলো আনকনসাসলি এবং খুব কনসেন্ট্রেটলি ড্যান্স করতে হয়, আপনি ইচ্ছাকৃতভাবে সব দিক দিয়ে তাকাবেন, স্টেজে আপনার অডিয়েন্সে কে কে বসে আছে সেই দিকে তাকায় ড্যান্স করবেন, সেটা ড্যান্স হবে না। আপনারা যারা দেখবেন যে ভারতনাট্যম বা বিভিন্ন ক্লাসিক্যাল আপনার নৃত্যগুলো তখন দেখবেন যে এরা এমনভাবে যখন ড্যান্সে একটা লেভেলে যখন চলে যায়, তারা শুধু ওই মিউজিকের প্রতি কনসেন্ট্রেট থাকে, একটা মিউজিক চেঞ্জ হচ্ছে আর তার নাচের তার গ্রামারগুলো চেঞ্জ করতেছে, পুরোপুরি ইনভলভ হয়ে যায়। ঠিক একজন সিপিআর পার্সন নিজেকে টোটাল পুরো ফ্যামিলির কেয়ারিংয়ের প্রতি, ডিউটির প্রতি, রেসপন্সিবিলিটির প্রতি, হাউস হোল্ডের ব্যাপারে পুরো মনোযুক্ত হয়ে যায় এবং নিজেকে এখানে ইনভলভ করে দেয়। যখন এটা একটা লেভেল পর্যন্ত সে এই রেসপন্সিবিলিটি ডিউটি করতে থাকে, যখন তার শারীরিক, যখন সে দেখে যে পুয়ার কন্ডিশনে থাকে, এই রেসপন্সিবিলিটি করতে গিয়ে সে পুয়ার কন্ডিশনে চলে যায়। পুয়ার কন্ডিশন দুইভাবে হতে পারে, এক হলো তার যে অর্থনৈতিক যে যোগান, এই যোগানটা সে পায় না, হয়তো দেখা গেলো পরিবারের প্রতি মাসে খরচ আছে 50,000 টাকা, কিন্তু তাকে সে পাচ্ছে 10,000 টাকা, তাহলে পরিবারটা কীভাবে চলবে? এদের বাচ্চাদের যেহেতু অ্যাংজাইটি চিলড্রেন, সেই চাইলেই বাচ্চাদেরকে জানা করে ছেড়ে দিতে পারে না, সে মনে করে যে আমরা গরিব হলেও বাচ্চাদেরকে পড়ালেখা করাতে হবে, এখন পড়ালেখার জন্য এক্সট্রা প্রয়োজন, টাকার প্রয়োজন, তাই এখন এই পরিবারের জন্য যদি শুধু খাবারের জন্য সমস্ত টাকা ব্যয় করে, তাহলে এদের এডুকেশন হবে কোত্থেকে? এই জন্য সে চেষ্টা করে
যে হাজব্যান্ড যত ডোমিনেট করে তার জন্য এক্সট্রা খাওয়ার, তার জন্য এক্সট্রা খাওয়ার, উন্নত মানের খাওয়ার, তার ছেলে মেয়েদের জন্য এক্সট্রা একটু কম উন্নত মানের খাওয়ার, তার নিজের জন্য নাই, তার নিজের জন্য যায়। এখন সবাই যদি মনে করেন যে 1 কেজি, একদম খোলামেলা বলতেছে, এগুলো হলো প্র্যাকটিক্যাল না বুঝলেও প্র্যাকটিস হবে কীভাবে। এখন যদি সে অ্যাফোর্ড করার ক্ষমতা হলো 1/2 কিলো, মনে করেন যে গোশ, এখন সে যদি 1/2 কিলো গোশ সবাইকে বেশি বেশি করে দিয়ে দেয়, তাহলে কী হবে, একদিনে সে চেষ্টা করবে 2 দিন এটা খাওয়ানোর জন্য, তাহলে তার জন্য অ্যাফোর্ড করার সুবিধা হবে। নাহলে তো সে পরিবারকে অ্যাফোর্ড করতে পারবে না, এই যুদ্ধে সে জিততে পারবে না। এটা করতে গিয়ে সে নিজে নিঃশেষ হয়ে যায়। এই জন্য ঘরে বাইরে তাকে কাজ করতে হবে প্রচণ্ডভাবে, ফ্যামিলির জন্য সে স্যাক্রিফাইস করে। যখন সহজ কথা, ফ্যামিলির জন্য প্রচণ্ড 1-2 লাইনের মধ্যে বুঝে যান। টোটাল আলোচনার একটা কনক্লুশন হলো ফ্যামিলির জন্য সে প্রচণ্ড স্যাক্রিফাইস করে, যখন রেসিপ্রোকেশন পায় না তখন ইন্ডিফারেন্সে চলে যায়, 1 লাইনে শেষ। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ পর্যন্ত? ডিউটি টু মাস ডিউটি, রেসপন্সিবিলিটি, ডিলেশন পুয়ার হিজ। আমি প্রথমে বলছিলাম যে সিপিআর টোটাল মূল জায়গার মধ্যে পুয়ারনেসটা বসে আছে। ফিজিক্যালি পুয়ার হলো সে যতটুকু শক্তি সামর্থ্য দরকার কাজ করার জন্য, অসুস্থতার জন্য সে সেটা করতে পারে, তারপরেও সে টেনে টেনে কাজ করে যাচ্ছে। আমরা গতকালকে বলেছিলাম যে স্পাইজিলিয়া অসুস্থতা নিয়ে এই জন্যই কাজ করে যে সে স্পিরিটকে হাই করে, সে পুয়ার ফিল করে না, সে বুঝতে দেয় না পরিবারকে যে আমি অসুস্থ। জানে পরিবারের লোকরা সে অসুস্থ, এটা সে বুঝতে দেয়, তারপরেও সে টেনে টেনে চলে যাচ্ছে, কেননা হেল্পলেসনেস। সে আন্ডারটেকিং অপোজ টু হিজ ইন্টেনশন। ইচ্ছাকৃতভাবে করে, আর ইচ্ছাকৃতভাবে করে না, বাধ্য হয়ে করে। এই জন্য হেল্পলেসনেস রুব্রিকের মধ্যে সিপিআর স্পেশালি আসে নাই, বাধ্য হয়ে করে সে। আর ও মনে করে যে আমাকে এটা করতেই হবে, দেখাইতে হবে। চেয়ারফুলনেস তার মধ্যে তৈরি হয়, এর মধ্যে স্যাডনেস তৈরি হয়। সে যে হাসিটা দিবে আপনার কাছে চেম্বারে এসে, যখন তাকে বলবেন যে আপনি যখন একটা পেশেন্টকে এভাবে বলবেন, আরে আপনি এত কষ্টের মধ্যে কীভাবে সংসারে এত কাজকর্ম করেন, তখন লোকটা কি ভাববে? আপনি ডাক্তার হিসেবে তাকে এটা বলতেছেন না, সে তো মনে করবে যে আপনি তার প্রতি এটা সিম্পিতি দেখিয়েছেন। দেখবেন যে পেশেন্ট কীভাবে খুলে দেয় আপনাকে। আপনি যে বলেন হ্যাঁ আপনি এত কাজ করার দরকারটা কি, তাহলে হবে না। যখন পেশেন্টের সাথে তার বর্তমান পেশেন্ট যেই হোক না কেন আপনার কাছে, সে গরিবই হোক ধনী হোক, তখন তার ডাইরেকশনে আপনি যখন মিশে যাবেন তার সাথে, দেখবেন যে কেস ইজি ওয়েতে আপনার দাঁড়িয়ে যাবে। হয়তো আপনার অনেক নলেজ, আমার অনেক নলেজ, কিন্তু কেস টেকিংয়ের সময় পেশেন্টের যে ধারা, এই ধারার সাথে আমি নিজেকে ওই স্রোতের সাথে নিজেকে আমি মিলিয়ে দিতে পারিনি। তার কারণে ওখান থেকে এক্সাক্ট জিনিসটা আমি বের করে নিয়ে আসতে পারি। যখন আপনি একদম মানুষকে বলবেন আরে আপনাকে দেখে তো অনেক মনে হয় আপনি অনেক কষ্টে আছেন, যে ব্যথা, তো মনে হয় সংসারে কাজকর্ম করতে অনেক কষ্ট হয় আপনার। ঠিকই বলছেন ডাক্তার সাহেব, আপনি তো আমার কষ্টটা বুঝলেন। কী করবো ডাক্তার সাহেব, উপায় নাই। এই যে উপায় নাই, তার মানে কি বাধ্য হয়ে আমি এটা করি। সিপিআ বাধ্য হয়ে করে। আন্ডারটেকিং অপোজ টু হিজ ইন্টেনশন, কন্ট্রাডিক্টরি স্পিচ, কন্ট্রাডিক্টরি অ্যাকশন। যে অ্যাকশন সে চায় না, সেই অ্যাকশন তাকে করতে হচ্ছে, উপায় নেই। এটাই হলো তার পুয়ারনেস, এটা হলো ফিজিক্যাল পুয়ারনেস। পুয়ার শব্দের অর্থ কি? এই যে পুয়ার হলো ল্যাক অফ সামথিং, কোনো কিছুর অভাব। যেন বলি না আমরা, টিচার ডেকে বলে যে আপনার ছেলে ম্যাথে খুব পুয়ার, সব সাবজেক্ট ঠিক আছে কিন্তু ম্যাথটা আপনার ঠিক করতে হবে। গার্ডিয়ানকে ডেকে টিচার বলতেছে যে এরকম যদি ম্যাথে যদি এরকম নাম্বার পায় তাহলে কিন্তু ফাইনালে কিন্তু সে তার প্রমোশন পাবে না, সে আটকে যাবে। এই যে বিষয়টা, এই বিষয়টা মানে কি? শর্ট অফ সামথিং, অর্থাৎ একেবারেই নিঃশেষ হয়ে যায়নি, কোনো কিছুর অভাব, অল্প অভাব। এটা একটা কোয়ালিটি, এটা নেগেটিভ কোয়ালিটি, কিন্তু এটা একটা কোয়ালিটি যে একটা মানুষের কিছু জিনিসের ঘাটতি আছে। এই জন্য আমরা দেখি কন্ট্রাডিক্টরি অ্যাকশন, ড্যান্সিং ডিজার। সবচেয়ে মজার রুব্রিক হলো ফেয়ার জয়েন্ট আর উইক ড্যাট, একক মেডিসিন। এই রুব্রিক দিয়ে আমরা আজকে সিপিআরকে শেষ করে দেবো। এটা হলো সিপিআর একটা গুরুত্বপূর্ণ রুব্রিক। পুরো সিপিআর কয়েকটা রুব্রিকের কথা বলছি, কয়েকটা আপনার সিমটমের কথা বলছি, তার মধ্যে এটা একটা জয়েন্ট। দেখেন মাইন্ডের মধ্যে একক মেডিসিন নিয়ে বসে আছে ফেয়ার জয়েন্ট আর উইক ড্যাট। জয়েন্ট উইক হয়ে গেছে, মজার ব্যাপার বিষয় না? জয়েন্টটা মানে কি? আমাদের যে জয়েন্ট মানে কি? পরিবারের সাথে সম্পর্ক, রিলেশন, আর্টিকুলেশন। ফিজিক্যাল লেভেলে জয়েন্ট মানে হলো আমাদের অর্গান, কিন্তু ইমোশনাল লেভেলে জয়েন্ট হলো পরিবার। এই পরিবারের সাথে সিপিআর একটা সময় উইক হয়ে যায়, এই জন্য তার আপনার জয়েন্ট পেইন আসে, রিউমেটিজম আসে,
ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এটা আমি বলছি না যে সব কেসে এরকম হবে এমনটা না, তবে সিপিআর ক্ষেত্রে আদার্স বিষয়গুলো যদি থাকে আপনাকে কেস টোটালিটি ভাবতে হবে। একটা বিষয়ের উপর একটা পয়েন্টের উপর ফোকাসিং করে কোনো কেস করলে সেই কেস কখনোই আপনার রাইট ট্র্যাকে চলবে না এবং কেস মূল ডেস্টিনেশনে যেতে পারবে না। হয়তো কিছুটা কাজ করে ছেড়ে দিল, একদম টোটাল মানুষটাকে। এই জন্য আমরা একটা সময় আমরা খালি রুব্রিক পড়াইতাম, রুব্রিক পড়তাম, এখন কিন্তু সেই জায়গায় নেই। এখন রুব্রিক ম্যাথমেটিক্যাল সব একাকার হয়ে গেছে, টোটালিটি হয়ে গেছে একটা মানুষকে চেনার। এখানে রুব্রিক হেল্প করতেছে, এখানে ম্যাথমেটিক্যাল হেল্প করতেছে, ক্যারেক্টার হেল্প করতেছে, পার্সোনালিটি হেল্প করতেছে, ডাইনামিক লেভেলে হেল্প করতেছে এবং আমাদের সাইকোডাইনামিক ফ্যামিলি ওরিয়েন্টেড আমাদেরকে হেল্প করতেছে। সব কিছু মিলেই একজন ব্যক্তি। আপনি মনে করেন না যে সব কথা বাদ দিয়ে একটা জায়গার মধ্যে আপনি খালি ফোকাসিং করলেই কেসটা দাঁড়াবে না। যত পেশেন্ট ঢুকার থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটা আপনার কাছে সে এক্সপ্রেশন দিয়েছে বলেছে, সব ওই সময় একটা মেডিসিনকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। যদি এটা আনতে পারি তাহলে আমরা মনে করবো যে আমরা সাকসেস। না হলে মনে করবো যে না ওইটা থাক, 4টে মেডিসিনের সিমটম আছে, তখন 4টা এসে যায়, 4টাকে আপনাকে ডিডি করে বলতে হবে। আপনি ভাববেন যে এখানে কি নার্স হবে? নার্সে তো অনেক পরিশ্রমী, নার্সে তো মাইন্ড না, এত ইয়েল্ডিং করবে না, এত সাস্টেন করবে না। নার্সের হাজব্যান্ড নার্সের সামনে বলে যাবে আর নার্স শুনে যাবে। নার্স একটা সময় গিয়ে কী করবে? কন্ট্রাডিক্ট করবে, তুমি থামো, চুপ থাকো, তোমাদের জন্য তো সব করেই আমার জীবনটা শেষ করে দিলে। এটা সিপিআর কখনোই ডাইরেক্ট তার পরিবারকে বলবে না, ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবে। এই জন্য ফেয়ার জয়েন্ট আর উইক, সে মনে করতেছে তার পরিবারের সাথে তার জয়েন্ট, তার সম্পর্ক ধীরে 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 কমে আসতেছে। দেখবেন হ্যান্ডেল থিংস এনিমোর একটা রুব্রিক আছে কমপ্লিট ডেপার্টমেন্টে, সুপার মনে করেন যে রুব্রিক দিয়ে রাখছে, যে 100 রুব্রিকগুলো যদি একসাথে মিলিয়ে আপনি দেখেন তাহলে পুরো সিপিআইটাকে আপনার একদম পানির মতো হয়ে যাবে এবং সিপিআইকে প্রচুর ইউজ করার মতো জায়গা তৈরি হবে। হ্যান্ডেল HND, হ্যান্ডেল থিংস এনিমোর, ক্যান নট। দেখেন আপনি এখানে সিপিআ অনেক মেডিসিন আছে, তার মধ্যে সিপিআ আছে। দেখেন হ্যান্ডেল থিংস এনিমোর, ক্যান নট ওভার উইনিং বাই স্ট্রেস, সে আর হ্যান্ডেল করতে পারতেছে না। অনেক মেডিসিনের সাথে এই জায়গায় সিপিআ প্রচুর রেসপন্সিবিলিটি নেয়, দায়িত্ব নেয়, কিন্তু তার পুয়ার কন্ডিশনকে সাথে নিয়ে, ফিজিক্যাল পুয়ার, ইকোনমিক্যাল পুয়ার, এবং তার হ্যান্ডেল করার মতো তার অবস্থা তার নাই। ওভার উইনিং স্ট্রেস তৈরি হয়েছে, তারপরে সে হ্যান্ডেল করতেছে। হ্যান্ডেল করার মতো অবস্থা তার মধ্যে নাই, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, তারপরে সে হ্যান্ডেল করে যেতেছে। এটা হলো সিপিআর মূল কথা। তাহলে এই যে হাজব্যান্ডের কাছ থেকে সে অ্যাফেকশন পায় না, লাভ পায় না, এখানেও তার মধ্যে একটা পুয়ার ফিলিং। তাহলে পুয়ার ফিলিংটার আরেকটা বিষয় হলো ডোমিনেশন। এখানে সবসময় তার মধ্যে একটা ভয় কাজ করে, ফেয়ার সেপারেশন হাজব্যান্ড, যে হাজব্যান্ড থেকে সেপারেশন দূরে সরে যায় কিনা, হাজব্যান্ড তার থেকে ছেড়ে দেয় কিনা, তাদের মধ্যে সম্পর্ক দূর গ্যাপ হয়ে যায় কিনা, এটা তার মধ্যে একটা তৈরি হয় প্রথম জীবনে। এই জন্য সে কখনোই এত ডোমিনেশনের পরেও সব কিছু সে মেনে নেয়, এত ডোমিনেশনের পরেও সব কিছু সে মেনে নেয়। সেপারেশন মানে সেপারেশনের মধ্যে আছে ফেয়ার সেপারেশন। তাহলে এই হলো মোটামুটি এই সিপিআর আলোচনা। আমরা টোটাল একটা পিকচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা বারবার যদি আপনারা শুনেন, এবং অনেক রুব্রিক আমি এখানে আলোচনা করিনি আপনাদের সামনে, সব মিলিয়ে দেখবেন একই জিনিস। এই রুব্রিকগুলো মোটামুটি 50-60টা রুব্রিক যদি আপনি মনে রাখতে পারেন এবং এগুলোর সাথে যদি আমাদের এই আলোচনাটাকে রিলেট করতে পারেন, তাহলে সিপিআর একটা এর আগে 2-3টা ক্লাসের আগে একটা সিপিআর আলোচনা করছি, সেটার সাথে এটার অনেকটাই মিল আছে। এই দুটো সিপিআইকে একসাথে করে নোট ডাউন করেন, নিজে লেখেন, নিজে পড়েন, অন্যকে হেল্প করেন। অন্য যারা আপনি যদি একটা নোট করেন তাহলে অবশ্যই আপনার যারা কলিগ আছে, জ্ঞান যত দিয়ে দিবেন ততই আপনার জন্য কল্যাণ। আপনার কল্যাণে লাগবে, অন্যের কল্যাণে কাজে লাগবে। কেননা এখানে যেটা আপনি যদি ধর্মীয়ভাবে চিন্তা করেন, যেটা আপনার পেশেন্ট আসার আপনার কাছে আসবে, আর ধর্মীয়ভাবে যদি আপনি মনে করেন যে না আমি এটাতে বিশ্বাস করি, কিন্তু আপনি যখন অন্যের জন্য কল্যাণ করবেন আপনার কল্যাণ অটোমেটিক হবে। এটাকে বলে নেচার কখনো কোনো জিনিসকে ছেড়ে দেয় না। নেচারের কাজ হলো যা আপনি নেচারে ফেলবেন সেটা আবার সেই গেট ব্যাক করবে, এটা হলো নেচারের কাজ।
যারা মোটিভেশন ওয়ার্ক করে তাদের কথা বললাম, আমার কথা বলিনি এটা। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের কাছে একটা বিষয় আমি আজকে বলি শেষ কথা হিসাবে, পৃথিবীতে যত মিলিয়নপতি দেখবেন তাদের কিন্তু এডুকেশন কোয়ালিটি খুব কম, মানে তাদের ডিগ্রি কম ছিল। কেন জানেন? তারা কিন্তু কখনোই অক্সফোর্ড থেকেও পাশ করে নাই, এবং দেখবেন যে বড় বড় ডিগ্রিধারী না, অনেক জায়গায় পড়েছে, হয়তো অনেকে গ্র্যাজুয়েশন করছেন এই পর্যন্ত শেষ। যখনই তারা কিন্তু অনেক পড়াশোনা করতেন, কিন্তু তাদের সার্টিফিকেটের মানে ভার ছিল কম। অনেক লোকদের সার্টিফিকেটের অনেক ভার, কিন্তু তাদের ওই লেভেলে তারা যেতে পারেনি। কেন যেতে পারে? তাদের আন্ডারে চাকরি করতেছে তারা। কারণ একটাই, আমার সাথে আপনারা হয়তো এগ্রি নাও করতে পারেন, এই এগ্রি না করা ভালো জিনিস। আপনি যখন কোনো একটা সিলেবাসের মধ্যে আটকা পড়ে যাবেন, তখন আপনাকে একটা প্রিপারেশন নিতে হয় কী করার জন্য? এক্সামকে ফেস করার জন্য। আপনার কোয়ালিটিকে কি এটাকে আপনার দেখানোর জন্য যে আমি এই পর্যায়ে গেছি। তখন আপনি কি করেন? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সিলেবাস শেষ করে আপনি গিয়ে অ্যাটেন্ড করেন। বাট যারা এই সার্টিফিকেটের পিছিয়ে ঘুরে না, তারা হয়তো ওই বইটাই, ওই নলেজটাই 1 বছর লাগে পড়তেছে। সে এটা বুঝে এমনভাবে সে অ্যাচিভ করেছে, সে অনেক বেশি ইনটিউশন তৈরি করে ফেলে। আমরা দেখবেন যে এরা যে কোনো জায়গায় যখন ইনভেস্ট করে, এরা বুঝতে পারে কোথায় ইনভেস্ট করতে হবে। তাদের আজ পর্যন্ত দেখেছেন তাদের ইনভেস্টমেন্টে কখনোই লস হয় না। তাদের ইনভেস্টমেন্ট রাইট জায়গায় যাচ্ছে। কেন? তারা অনেকটাই এমনভাবে নিজের জ্ঞানটাকে পরিপক্ক করেছে, তারা অনেক জিনিস বুঝতে পারে। তাদের সার্টিফিকেটের অভাব আছে, কিন্তু তারা বুঝতে পারে। এই জন্য আমরা এই কথা কী কারণে বলছি, যারা এখানে আমাদের ফিজিশিয়ান আছে, মেডিকেল লাইনের লোক আছেন, তারা বুঝবেন ঘটনাটা। অনেক সময় আমরা এই বিষয়ের প্রতি খুব বেশি মনোযোগী হয়ে যাই। আজকাল তো ডিগ্রি নেওয়ার জন্য মানুষ অস্থির হয়ে গেছে। এই আলট্রাসোনোগ্রাফি শিখতেছে, এই কোর্স পিজিটিএ টিজিটি কত রকমের কোর্স করতেছে। বেসিক কোর্সটার পরে কেন এত কোর্স করার আপনার দরকার? আপনি কি করবেন এই কোর্সকে? রুগীকে দেখাবেন যে আমার নামের পাশে কতগুলা ডিগ্রি আছে, তুমি দেখো। লাভটা কী হবে? ব্যক্তিকে যদি আপনি না চিনতে চান, ব্যক্তি মানুষটা যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে তো হেনিম্যান সাহেব খালি ডিগ্রি নিতে, তাই না? তো যাই হোক, আমরা হেনিম্যান সাহেবের অর্গাননে এক জায়গায় লেখা আছে যে এমন একটা সময় আসবে হোমিওপ্যাথি ডাক্তাররা চেয়ারের পিছনে দৌড়াবে। চেয়ার মানে কি? পজিশন, যে আমি অমুক চেয়ারে বসে আছি, অমুক যে এখন অবস্থা তাই হচ্ছে। চেয়ারের দিকে সবাই মনোযোগ, পজিশনের দিকে মনোযোগ, কিন্তু জিনিসটা অ্যাচিভ করার জন্য আমাদের সবাই অমনোযোগিতা। তো যাই হোক, অনেক বড় কথা বলে ফেললাম, ডন্ট মাইন্ড। আপনারা আশা করি এনি কোশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন। যেহেতু আজকে আমাদের সময় কম ছিল, দেরিতে ঢুকেছি, যেজন্য আজকে আর বেশি অন্য আলোচনায় আমরা যেতে পারিনি। দেখেন, সবচেয়ে মজার কথা হলো যে আপনি সিপিআর মধ্যে কোনো অ্যাম্বিশন নেই। সিপিআর আরেকটা প্রবলেম হলো তো কোনো অ্যাম্বিশন নেই। ডাইরেক্ট অ্যাম্বিশনের মধ্যে কোনো রুব্রিক্স নেই। অ্যাম্বিশনবিহীন একজন অ্যাম্বিশনবিহীন মানুষের জন্য কি ঘর সংসার ছাড়া তো আর কিছুই করার নেই। এই ঘর সংসার করতে গিয়ে নিজেকে সে নিঃশেষ করে দেয়। এক সময় গিয়ে সে দেখা যাবে যে প্রচণ্ড কীভাবে একটা সিপিআর তৈরি হয়। এই যে 2-3টা কেস দিয়ে বললাম এবং প্রচণ্ড আলোচনায় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করলাম, তাতে আপনি বুঝবেন। এবং আগের সিপিআতে আমরা দেখিয়েছি যে একজন মানুষ চায় আমি একটু ঘুরতে যাই, শ্বশুর বাড়িতে যাই, বাবার বাড়িতে যাই, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই, কিন্তু হয় হাজব্যান্ডের তো অফিসের ছুটি নেই, তার রান্না করে খাওয়াবে কি? এই যে ইচ্ছা হয়, যে ব্যক্তি ইচ্ছা করে কিন্তু আন্ডারটেক করতে চায় কিন্তু করতে পারে না, এটাই হলো সিপিআর হেল্পলেসনেস, এটাই হলো সিপিআর পুরো। যে কোনো জিনিসকে বিভিন্নভাবে বুঝতে পারলেই সহজ হয়ে যাবে। একটা জায়গাটার মধ্যে রিজিট হওয়ার কোনো সুযোগ নাই। রিজিট হলেই মনে করেন যে সেটাকে সঠিকভাবে আমরা অ্যাচিভ করতে পারবো না। ফ্লেক্সিবল হতে হবে। আপনি জ্ঞান অর্জনের জায়গায় যত ফ্লেক্সিবল হবেন, তত আপনি ওপেনলি চিন্তা করেন এটা কী হতে পারে। যখন আপনি মেডিসিনটা দেওয়ার আগে একবার ভাবেন যে আমি কি রাইট মেডিসিন দেব। আমি যতটুকু অর্জন করছি জ্ঞান, লাইকোপোডিয়াম সম্বন্ধে ব্রেইনে আমি লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করব। আপনি যে লাইকোপোডিয়াম যতগুলো বই থেকে এ পর্যন্ত আপনি জ্ঞান নিয়েছেন, আপনি আপনার সাবকনসিয়াস ব্রেনকে জিজ্ঞেস করেন, আপনার ইনটিউশনকে আপনি জিজ্ঞেস করেন, যত লেকচার শুনেছেন
এই পেশেন্টের লাইকের জায়গার সাথে কি ও মিল হয়, তখন আপনার ইনটিউশন আপনাকে বলবে। আপনার ইনটিউশনকে আপনার তো কোশ্চেন করি না, আমি আমার ইনটিউশনকে কোশ্চেন করি। তখন বলেছে না তুমি মানে রাইটটা তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটিংয়ে বলতেছে তুমি লাইকোপোডিয়াম দেওয়ার উপযোগী পেশেন্ট, কিন্তু তোমার ইনটিউশন বলে না এই লাইকোপোডিয়ামের পেশেন্ট। তাহলে আপনি কী হবেন? চুপ হয়ে যান, না পারলে স্টপ করেন, সিনিয়রের সাথে গল্প করেন, কথা বলেন। সিনিয়র আপনার কি হয়ে যাবে, আপনার কি জাত চলে যাবে আপনার সিনিয়রের সাথে যদি আপনি শেয়ার করেন আপনার কেসটা নিয়ে, তার যদি কিছু পরামর্শ দেন। সিনিয়রের সাথে পরামর্শ করলেই আপনাকে ওই মেডিসিনই দিতে পারবে না এমন কোনো কথা নেই, আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন। আর সিনিয়রে বা আপনাকে কী করবে সে তো দেখেন এই কেস। আপনার কলিগের সাথে করেন, জুনিয়রের সাথে করেন। আমার এক টিচার বলছে মেডিকেল সায়েন্স যেমন একটা সাবজেক্ট, আমি আমার জুনিয়রের সাথে অনেক বিষয়ে জানতে চাই। অনেক আগে ওটা আমি যখন মেডিটেশনের কাজ করতাম তখন গোলাম মুর্তজা সাহেব নামে একজন ভদ্রলোক ছিলেন, উনি খুব বড় নাম করা একজন ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট, কোথায় কোথায় বসে উনি। ময়মনসিংহ মেডিকেলে মানে উনি একসময় টিচার ছিলেন, ঢাকা মেডিকেলে ছিলেন। উনি বলতেন, ওনার লেকচার আমি শুনেছি, ওনার ইন্টিমেসি আমাদের তখন খুব, এখন তো আমি যাওয়ার সুযোগ হয় না, তখন খুব কাছাকাছি। আমরা একদিন উনি বলতেন যে আমি প্রেসক্রিপশন করতেছি, অনেক সময় অনেক জিনিস আমার রিকল হচ্ছে না বা আমি বুঝতেছি না, তা আমার স্টুডেন্টকে, তারা এখন দেখা গেল কোনো মেডিকেল কলেজে জব করতেছে, আমি তাকে কল করি যে এটা কী জিনিস বলো তো, তখন ও বলে দেয়। উনি নির্দ্বিধায় বলেছে, অথচ উনি প্রফেসর লেভেলের, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর পর্যায়ের একজন লোক, শত শত স্টুডেন্ট বানিয়েছে। তাহলে আমরা এইভাবে আমার জুনিয়রকে জিজ্ঞেস করলে অসুবিধা রেখে, আমার সিনিয়রকে জিজ্ঞেস করলে, সিনিয়র যদি সময় নিতে পারে জুনিয়রকে দেয়, এবং তো অনেক সময় অনেক জুনিয়র আপনাকে অনেক ভালো প্রেসক্রিপশনের গাইডলাইন করতে পারবে। এই জন্য আমাদের ফ্লেক্সিবল খুলে দিতে হবে। ইগোকে বাদ দেওয়ার জন্য যত রকমের প্রক্রিয়া মেডিকেল সায়েন্সে যারা থাকবে তাদেরকে আসা দরকার। ইগো একদম জিরো করে দিতে হবে মেডিকেল সায়েন্সে, বিশেষ করে হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করবে শহর এলাকায় বা যারা যেখানে আসি, যে ইগো রাখা যাবে, তাহলে দেখবেন যে আপনার প্রেসক্রিপশন, আমি তো মনে করি আপনি দিনে দিনে উত্তরণ হতে থাকবে, আপনি ব্যক্তি মানুষটার মধ্যে পরিবর্তন আসবে এবং আপনার প্রেসক্রিপশন চেঞ্জ হয়ে যাবে, ডাইনামিকলি চেঞ্জ। ওকে, অনেক কথা বলে ফেলছি, 2 মিনিট সময় নেন, কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। তাহলে আজকে আমরা এখানে শেষ করব, আগামীকাল লাইকোপোডিয়াম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব নতুন ডাইমেনশনে। সময় পরিবেশ আসলে এত ব্যস্ত থাকতে হয় যে আপনাদের জন্য সুযোগ হয়ে ওঠে না তৈরি করা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা শেষ করে দেবো, এক্ষণে বেরিয়ে যাব। ক্লাসের ভিডিওগুলো অনেকে বলতেছি ইউটিউবে দেওয়ার জন্য, কিন্তু ইউটিউবে এত ব্যস্ততা কাটতে হয় আমার যে ইউটিউবে দিতে হলে ফেসবুক থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে গেলে ইউটিউবে দিতে গেলে আবার এডিট করা লাগে, কিন্তু এইটা করে উঠতেছে না। আবার ফেসবুকে বেশি সময় থাকতেছে না ভিডিও, মাঝখানে 20-25টা ভিডিও ডিলিট হয়ে গেছে। এটা নিয়ে একজন এক্সপার্টের সাথে বসা দরকার, সময় সুযোগ মতো হচ্ছে না বলে বুঝতে পারতেছি না। ইউটিউবে আসলে দেওয়া উচিত, কিন্তু ইউটিউবে দিতে গেলে কিছু প্রক্রিয়া আছে, এটাকে এডিট ফেডিট করা দরকার। তো দেখতেছি যে কাউকে এরকম পাওয়া যায় কিনা, সময় আমাকে একটু সময় দেওয়ার চেষ্টা হবে হয়তো। আর আপনারা যদি কেউ করতে হেল্প করতে চান তাহলে আমি হয়তো ভিডিওগুলো পাঠিয়ে দিতে পারি, অথবা আপনারা ডাউনলোড করে ভিডিওগুলো আমার ইউটিউবে তো আপনারা দিতে পারবেন না, তবে আপনারা এই ভিডিওগুলো যদি এখানে কেউ থাকেন, আমাদের মানে এখানে যারা আমাদের লেকচার শুনতেছেন, এডিট করে দিতে পারবেন, এরকম যদি কেউ থাকেন তাহলে দয়া করে একটু যোগাযোগ করবেন। এডিট করে দিলে আমাকে আবার পাঠিয়ে দিলে আমি আমার ইউটিউব চ্যানেলে দিলে অনেকে দেখতে পারবে, এটা অবশ্য ভালো হবে। কেননা এখন আমি আপনাদেরকে আগেই বলছি, এখানে আমি যা বলতেছি এটা কোনোটাই আমি আমার নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য নিজেকে হাইলে, আপনারা জানেন আমি খুব ইন্ট্রোভার্ট লোক, এক্সট্রোভার্ট না। আমি সারা জীবন ইন্ট্রোভার্টে রয়ে গেছি, আমাকে অনেকেই চিনে না, অনেকের নাম জানে কিন্তু আমাকে চিনে না। বাট আমি চেষ্টা করছি আমি নিজের জায়গায় ঠিক রাখার জন্য, অত দূরে প্রসেশন এটা ওটা বিভিন্ন কিছু, অনেকের সাথে আমার পরিচয় কিন্তু আমি যাই না। তো আমার কোনো ইচ্ছা নাই যে আপনাদেরকে এই যে আমি যে মেসেজগুলো দিচ্ছি এগুলো কিন্তু সবটাই আমার না, এগুলো আমাদের টিচারদের, আমাদের স্যারদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। আমার অভিজ্ঞতা এখানে খুব কম, মিনিমাম 10%, 99% হলো সিনিয়রদের। এগুলোকে একসাথে করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই জন্য করছি। এগুলো খুব মূল্যবান জিনিস, এগুলো একেবারে আপনি যদি আমাকে চিন্তা করে এই জ্ঞানকে ভাবেন তাহলে এটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। আপনাকে এটা মূল্যায়ন করতে হবে যে এই জ্ঞানটা যেখান থেকে এসেছে তাদের সাথে রিলেট করে আপনাকে ভাবতে হবে। অনেকে ইংলিশ, আমাদের দেশে অনেকে আছে ইংলিশে দুর্বল, হিন্দি ভাষায় দুর্বল,
তো আমি এইসব জিনিস ভেবে যে সব জিনিস আমাদের টিচারদের, আমরা যাদের সাথে কাজ করি যারা সবাই ইংলিশ ভাষাভাষী এবং অধিকাংশ হিন্দি ভাষাভাষী, তো তাদের লেকচারগুলোকে আমি চেষ্টা করছি আরও সুন্দর করে আমাদের বাংলা ভাষাভাষী উপযোগী করে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। এজন্য আমাকে মূল্যায়ন না করে লেকচারটাকে মূল্যায়ন করেন, এটাকে মূল্যায়ন করেন, তাহলে আপনাদের জন্য কল্যাণ হবে আমি ভাবি। এজন্য আমি বেশিরভাগ ব্যক্তির থেকে আমি খুব গভীরভাবে এবং প্রপাউন্ডলি বলি এবং দৃঢ়তার সাথে বলি, এটা মূল্যবান জিনিস, এটাকে কোনোভাবে হয়তো আমি ওনাদের মতো উপস্থাপন করতে পারতেছি না, আমি যতটুকু পারতেছি এর থেকে তো কিছুটা আপনার গাইডলাইন পাবেন, তো ওইটা দিয়েই চেষ্টা করেন না, বাকিটা আপনি নিজে চেষ্টা করেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট রাত জেগে প্রায় 12টার কাছাকাছি আমার লেকচার শোনার জন্য, কথা শোনার জন্য ধৈর্য ধরে। আমি আপনাদেরকে শেখাতে আসিনি, আমি আমার শেয়ার করতে আসছি, মেসেঞ্জার হিসেবে কাজ করতেছি। আপনারা চেষ্টা করবেন এটা কাজে লাগার জন্য। আগামীকাল 10টার মধ্যে চলে আসবেন সবাই। আসলে 10টার মধ্যে আমি ঢুকে দেখেছি কেউ নাই, তারপর অন্য একটা বিষয়ে আমি সংস্রব হয়ে গেছি। তো আপনারা যদি আগে আগে চলে আসেন তাহলে আমরা লেকচারটা 1.5 ঘন্টা করতে পারি, তাহলে আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি। কেউ যদি না থাকেন তাহলে তো আর আলোচনা করে লাভ নেই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।